আসসালামু আলাইকুম এসএসসি ২৪-২৭ শিক্ষার্থীরা। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোর প্রতিফলন পড়াবো আজকে। তো এই অধ্যায়টা অনেকের অনেক কঠিন লাগে এবং পরীক্ষা হলের মধ্যে এই সিকিউটা যদি আসে, এই অধ্যায় থেকে যদি কোনো সিকিউ আসে সেটা স্কিপ করে। মানে এত কঠিন লাগে কেন আমি বুঝি না। এই অধ্যায়টা আসলে অনেক অনেক সহজ। তোমরা খালি জাস্ট আমার সাথে থাকো ফার্স্ট টু লাস্ট, দেখবা এটা একেবারে পানির মতো হয়ে যাবে। এবং তোমরা পরীক্ষার হলে গিয়ে সর্বপ্রথম এই এই সিকিউরিটাই তুমি খুঁজবা যে আলোর প্রতিফলন থেকে কোন সিকিউরিটা আসছে, এটা আগে দিই। ঠিক আছে, তো চলো শুরু করি। অনেক কথা তো বলে ফেললাম। তো প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার আলো। ঠিক আছে, আলো কি এটা কি আমাদের জানা দরকার না? আলো কি? হ্যাঁ, আলো হচ্ছে এক প্রকার শক্তি। ঠিক আছে, আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলোটা কি বোঝাই? হ্যাঁ, আমরা চোখে যা দেখি সেটাই হচ্ছে আলো। ঠিক আছে, আমরা চোখে যা দেখি সেটাই হচ্ছে আলো। যেমন আমরা চোখে কি দেখি? আমরা গাছপালা দেখি, মানুষ দেখি, চেয়ার টেবিল, হ্যাঁ যা কিছু সব সবকিছুই দেখি। তাই বলে এই নয় যে গাছপালা, মানুষ, চেয়ার টেবিল এগুলো আলো। এগুলা থেকে আলো, এগুলোর মধ্যে আলো পড়ে। ঠিক আছে, সূর্য থেকে আলো পড়ে। আলো পড়ার পরে এটা যখন প্রতিফলিত হয়, এই প্রতিফলিত হওয়ার সময় এটা আমাদের চোখের রেটিনাতে আসে এবং রেটিনার মধ্যে গিয়ে আলো দিয়ে তৈরি সংকেত আমাদের মস্তিষ্কে পৌঁছায়। তখন মস্তিষ্ক বুঝতে পারে যে এটা মানুষ নাকি এটা গাছপালা। ঠিক আছে, যেমন প্রতিফলিত কি আসলে, যে আলোটা যে গাছের মধ্যে আসা পড়ে, পড়ার পর প্রতিফলিত হয় তখন কিন্তু আমরা দেখি। আলোটা আমরা দেখি না, আলো যখন প্রতিফলিত হয় তখন আমরা দেখি। তার মানে আলোর প্রতিফলনটা কি এখন জাস্ট খালি একটু বোঝো। ঠিক আছে, প্রতিফলনটা কি বোঝো, যে আমরা ছোটবেলা অনেক দুষ্টামি করছি না? হ্যাঁ, একটা কাঁচ বা কোনো কিছু যেটার মধ্যে আলো পড়লে, সূর্যের আলো পড়লে মানে এভাবে মানে অন্য চোখে দিছি না আমরা? যেমন ধরো একটা ছোট আয়না, আয়নার মধ্যে সূর্যের আলো ধরে এভাবে এভাবে ঘুরাইয়া কি মানুষের চোখে ফালায় দুষ্টামি করছি না? বা মুরগিকে ভয় দেখাইছি না আমরা? হ্যাঁ, এটা হচ্ছে প্রতিফলন। এটার মধ্যে আলো পড়ে, পড়ার পর কি হয়, এই আলোটা অন্যদিকে চলে যায় না? এটা হচ্ছে প্রতিফলন। জাস্ট এতটুকু বুঝে নাও এবং আলোর প্রতিফলনের সময় তোমাদেরকে আমি এটা বোঝাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আলো কি এক প্রকার শক্তি এবং আমরা প্রতিফলিত হওয়ার পর আমরা একটা জিনিস দেখি। ঠিক আছে, প্রতিফলিত হওয়ার পর একটা জিনিস আমরা দেখি। ওকে, তাহলে আলো হচ্ছে তোমার তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, আলো কি? আলো হচ্ছে আলো হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। চৌম্বক, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, এখন দেখো তরঙ্গ যেগুলা সবগুলোর কিন্তু একটা মাধ্যম প্রয়োজন। মাধ্যম প্রয়োজন না? যেমন পানির যদি না থাকে তাহলে পানির ঢেউটা কোথা থেকে হবে? এটা আমরা সপ্তম অধ্যায়ে পড়ছি নাকি? হ্যাঁ, তার মানে সবকিছু একটা মাধ্যম প্রয়োজন, কিন্তু আলোর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আলোর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কেন জানো? কারণ আলো হচ্ছে বিদ্যুৎ এবং চৌম্বক তরঙ্গ, এবং এই বিদ্যুৎ এবং চৌম্বক দুইটা দিয়ে আলো নিজে নিজেই চলতে পারে। ঠিক আছে, তাই আলোর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, এবং শূন্য মাধ্যমে আলোর বেগ কত আমরা সবাই কিন্তু জানি। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ হ্যাঁ, ms/1। বেগের মাত্রা আমরা জানি সবাই ms/1। ঠিক আছে, এবং এতটুকু গেলে জেনে নাও। এবং আলোর আরেকটা ইনফরমেশন দিই আমি। আরেকটা ইনফরমেশন হচ্ছে আলোর প্রকারভেদ। হ্যাঁ, আলোর প্রকারভেদ। আলো কত প্রকার জানো? হ্যাঁ, আলো হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, আলো কয় প্রকার ভাইয়া? আলো হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তোমার দৃশ্যমান আলো, একটা হচ্ছে দৃশ্যমান আলো, এবং আরেকটা হচ্ছে অদৃশ্যমান আলো। কি বললাম? একটা হচ্ছে দৃশ্যমান আলো, আরেকটা হচ্ছে অদৃশ্যমান আলো। হ্যাঁ, দৃশ্যমান আলো কোনগুলা? দৃশ্যমান আলো কোনগুলা? দৃশ্যমান আলো হচ্ছে যে আলো অন্য একটি বস্তুকে, যে আলো অন্য একটি অন্য একটি বস্তুকে
অন্য একটি বস্তুকে আলোকিত করে, ঠিক আছে, অন্য একটি বস্তুকে কি করে ভাইয়া, আলোকিত করে। যেমন কি, সূর্যের আলো, দৃশ্যমান আলো কি, সূর্যের আলো, তারা কি অন্য একটা বস্তুকে আলোকিত করতেছে না, গাছের মধ্যে পড়তেছে, গাছটা আলোকিত হইতেছে না। হ্যাঁ, তার মানে দৃশ্যমান আলোর তোমার উদাহরণ কি, সূর্যের আলো বা টর্চের আলো। টর্চের আলো যখন আমরা একটা দিকে দিই তাহলে কি এটা আলোকিত হয় না একটা জিনিস। তো এগুলো হচ্ছে দৃশ্যমান আলো, ঠিক আছে। এবং দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত ভাইয়া, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। এটা হচ্ছে তোমার দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, 400 থেকে 700 ন্যানোমিটার। এবং 400 থেকে 700 ন্যানোমিটার ভিতরে যদি তরঙ্গ দৈর্ঘ্য থাকে তাহলে আমরা সেটা দেখতে পাবো, ঠিক আছে, তখন আমরা সেই বস্তুকে দেখতে পাবো। হ্যাঁ, যে আলো তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটারের ভিতরে সেগুলোই আমরা শুধুমাত্র দেখতে পাবো। এবং অদৃশ্যমান আলো যেগুলা, অদৃশ্যমান আলো কোনগুলা ভাইয়া, সহজ। দৃশ্যমান আলো যেহেতু যে আলো অন্য একটি বস্তুকে আলোকিত করে, মানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দৃশ্যমান আলো। তাহলে অদৃশ্যমান আলো কোনগুলো হবে, যে আলো, যে আলো অন্য বস্তুকে আলোকিত করে না, নাকি, হ্যাঁ, অন্য বস্তুকে আলোকিত আলোকিত করে না। দৃশ্যমান আলো হচ্ছে যে আলো অন্য বস্তুকে আলোকিত করে। আবার অদৃশ্যমান আলো কোনগুলো, যেগুলো অন্য বস্তুকে আলোকিত করে না, ঠিক আছে। তো অদৃশ্যমান আলো কোনগুলা, এক্স রে, গামা রে, হ্যাঁ, এগুলো হচ্ছে অন্য বস্তুকে আলোকিত করে না। এটা হচ্ছে উদাহরণ। অদৃশ্যমান আলো উদাহরণ কি, গামা রে, এক্স রে, ঠিক আছে ভাইয়া, ওকে। এবং অদৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত তাহলে, যেহেতু দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার, তাহলে অদৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, 400 এর নিচে, ঠিক আছে ভাইয়া, 400 এর 400 এর নিচে, 400 এর নিচে এবং 700 এর উপরে, 700 এর উপরে যার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা হচ্ছে অদৃশ্যমান, মানে সেগুলো আমরা দেখতে পাবো না, ঠিক আছে, এটা হচ্ছে অদৃশ্যমান, অন্য বস্তুকে আলোকিত করবে না। তার মানে দৃশ্যমান আলো হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার ভিতরে, যেগুলো আলো তরঙ্গ 400 থেকে 700 ন্যানোমিটার ভিতরে, সেটা হচ্ছে দৃশ্যমান আলো। তাহলে অদৃশ্যমান আলো কোনগুলো, যেগুলো 400 এর নিচে বা 700 এর উপরে, সেগুলো হচ্ছে অদৃশ্যমান আলো। আশা করি তোমরা আলো সম্পর্কে সবগুলা কি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে দ্বিতীয় টপিক, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন কোনগুলা, আচ্ছা আলোর প্রতিফলন কাকে বলে, হ্যাঁ, আলোর প্রতিফলন কাকে বলে, দেখো আলোর প্রতিফলন কাকে বলে, এটা ধরো, এটা ধরো একটা বিভেদ তল, ঠিক আছে, এটা ধরো একটা বিভেদ তল, হ্যাঁ, বিভেদ তল। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার বায়ু মাধ্যম, এটা হচ্ছে তোমার বায়ু মাধ্যম, হ্যাঁ, এটা হচ্ছে বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে পানি মাধ্যম, পানি পানি মাধ্যম, হ্যাঁ, বায়ু মাধ্যম বা পানি মাধ্যম, ঠিক আছে। আচ্ছা বায়ু মাধ্যম না দিয়ে আমি একটু তোমাদের সহজ হওয়ার জন্য আমি একটু দিই, ঠিক আছে। এটা মনে করো একটা প্রথম মাধ্যম, হ্যাঁ, এটা মনে করো হচ্ছে প্রথম মাধ্যম, এবং এটা হচ্ছে প্রথম মাধ্যম, এবং এটাকে অতিক্রম করে যদি এই মাধ্যমে যেতে পারে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, হ্যাঁ, তোমাদেরকে সহজে বোঝানোর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। এখন আলোর প্রতিফলন তো একটু বললাম যে আমরা যে ছোটবেলায় দুষ্টামি করলাম, দুষ্টামি করেছেন অনেক, যে আহ সূর্যের আলো কি একটা কিছুর মধ্যে ফেলিয়ে, তোমার মনে করো একটা কাচের মধ্যে যখন আমরা ফালাই তখন কি হয়, কাচের মধ্যে ফালানোর পর কি হয়, এটার মধ্যে আলোটা পরে পরে কি অন্য জায়গায় চলে যায় না, হ্যাঁ, আমরা কি মানুষের চোখে ধরছি না অনেক সময়, হ্যাঁ, এটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোটা পড়ার পরে এইখানে প্রতিফলিত হয়ে আপতিত হয়ে এটা আবার কি আবার এদিকে চলে গেছে, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার প্রতিফলিত, প্রতিফলিত রশ্মি। তাহলে মনে করো এটা হচ্ছে প্রথম মাধ্যম আর এটা হচ্ছে কি দ্বিতীয় মাধ্যম। তো প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। ধরো একটা আলো এদিক দিয়ে পড়তেছে, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে বিভেদ তল, এটা বিভেদ তল। বিভেদ তল মানে কি, যেমন তুমি একটা যেটা দিয়ে তুমি প্রতিফলিত করলা, ঠিক আছে, আয়না বা যেটা কিছু, এটা তো যে আয়নার মধ্যে, তাহলে আয়নাটা হচ্ছে তোমার বিভেদ তল, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার বিভেদ তল, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি ভাইয়া, এটা হচ্ছে বিভেদ তল, হ্যাঁ।
ওকে, তাহলে এই এই যে দেখো, এটা যদি হয় যে এটা একটা রশ্মি পড়লো, ঠিক আছে, এটা একটা রশ্মি, আলোক রশ্মি এসে পড়লো বিমের তলে। হ্যাঁ, আলোক রশ্মি এসে বিমের তলে, এবং এটা প্রথম মাধ্যম থেকে কিন্তু আসছে, প্রথম মাধ্যম থেকে আসছে না? যে প্রথম মাধ্যম থেকে একটা আলোক রশ্মি পড়ার পরে এটা যদি বিমের তলে কি বাধা পেয়ে আবার যদি প্রথম মাধ্যমে ফিরে যায়, আবার যদি প্রথম মাধ্যমে ফিরে যায়, তাহলে সেটা হচ্ছে, তাহলে সেটাকে কি বলা হয়? তাহলে সেটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক আছে, আলোর প্রতিফলন কি, প্রথম মাধ্যম থেকে একটা রশ্মি আসলো, আয়সা বিমের তলে আপতিত হয়ে আবার প্রথম মাধ্যমে যদি ফিরে যায়, তাহলে সেটা হচ্ছে আলোর প্রতিফলন। মানে আলোটা প্রথম মাধ্যম থেকে আসছে, আবার বিমের তলে আপতিত, আবার প্রথম মাধ্যমে ফিরে গিয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার আলোর প্রতিফলন। ঠিক আছে, হ্যাঁ। এবং প্রথম যে রশ্মিটা এসে পড়লো বিমের তলে, এটা হচ্ছে তোমার আপতিত রশ্মি। এটা কি, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। এবং এটা বিমের তলে আবদ্ধ হয়ে যখন আবার প্রথম মাধ্যমে ফিরে এসেছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, প্রতিফলিত প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। যেমন আমরা যখন আয়নার মধ্যে সূর্যের আলো ধরি, ঠিক আছে, আয়নার মধ্যে যখন আসা পড়ে, এটা হচ্ছে আপতিত রশ্মি, এবং আয়নার মধ্যে পড়ে যখন আবার এদিকে চলে যায়, এটা হচ্ছে ভাইয়া প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এখন বুঝছি? হ্যাঁ, আলোর প্রতিফলন তাহলে কি, যে আলো এক মাধ্যম দিয়ে যাওয়ার সময় বিমের তলে আপতিত যদি আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, প্রথম মাধ্যম দিয়ে যাওয়ার সময় আবার যদি প্রথম মাধ্যমে ফিরে আসে দ্বিতীয় মাধ্যমে না গিয়ে, তাহলে সেটা হচ্ছে তোমার আলোর প্রতিফলন। ঠিক আছে, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। এখন আলোর প্রতিফলন দেখো, আলোর প্রতিফলন প্রকারভেদ। হ্যাঁ, আলোর প্রতিফলনের প্রকারভেদ, আলোর আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন। ঠিক আছে, আলোর প্রতিফলন কত প্রকার ভাইয়া? আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, আলোর প্রতিফলন কয় প্রকার? আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার। কি কি? নিয়মিত প্রতিফলন, নিয়মিত নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। আরেকটা কি ভাইয়া? অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন। হ্যাঁ, এটা নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। হ্যাঁ, আচ্ছা, নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন জানার আগে তোমাদের আরেকটা জিনিস দরকার জানার, সেটা হচ্ছে তোমার প্রতিফলক পৃষ্ঠ কি। কি ভাইয়া? প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠটা কি? ঠিক আছে, প্রতিফলক পৃষ্ঠটা কি? আলোক রশ্মি, আলোক রশ্মি যে পৃষ্ঠ হতে, যে পৃষ্ঠ হতে প্রতিফলিত হয়ে ফিরে আসে, আলোক রশ্মির যে পৃষ্ঠ হতে, যেমন এর একটা লাইন, ঠিক আছে, এটা হচ্ছে একটা পৃষ্ঠ। ঠিক আছে, আগে যেটা বললাম বিবাদ তল, এটার মধ্যে যে প্রতিফলিত হয়ে ফিরে আসে না, প্রতিফলিত হয়ে ফিরে আসে না, যে কোন জায়গায় ফিরে আসছে, এটার মধ্যে না, এটার মধ্যে আপতিত হয়ে কি বাধা পেয়ে আবার ফিরে আসছে না, তাহলে এইটা হচ্ছে তোমার প্রতিফলক পৃষ্ঠ। ঠিক আছে, এটা কি প্রতিফলক পৃষ্ঠ। হ্যাঁ, প্রতিফলক পৃষ্ঠ। এবং প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে তোমার, প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে দুই প্রকার। প্রতিফলক পৃষ্ঠ কয় প্রকার? প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে দুই প্রকার। দেখো, প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে দুই প্রকার। কি কি? প্রতিফলক পৃষ্ঠ দুই প্রকার হচ্ছে তোমার এই মসৃণ, হ্যাঁ, মসৃণ আর হচ্ছে অমসৃণ। মসৃণ এবং অমসৃণ, মানে মসৃণ তল এবং অমসৃণ তল। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে তোমার প্রতিফলক পৃষ্ঠের প্রকারভেদ। হ্যাঁ, এটা কি ভাইয়া? এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। হ্যাঁ, প্রতিফলক পৃষ্ঠের প্রকারভেদ, মসৃণ তল আর অমসৃণ তল। হ্যাঁ, মসৃণ তল আর অমসৃণ তল। এবং এখন মসৃণ তল এবং অমসৃণ তল কি, অমসৃণ তল কি এটা কি জানা দরকার না? মসৃণ তল হচ্ছে তোমার, এটা মসৃণ তল হচ্ছে একদম সোজা সমান্তরাল। ঠিক আছে, একদম সোজা, এটা হচ্ছে মসৃণ তল। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে মসৃণ তল। তাহলে অমসৃণ তল কোনটা? অমসৃণ তল হচ্ছে এইভাবে, এইভাবে থাকবে অমসৃণ তল, হচ্ছে এইভাবে, এটা হচ্ছে অমসৃণ তল। বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে মসৃণ তল একদম সোজা। আর অমসৃণ তল কোনগুলা? যেগুলো যেমন বাঁকা। ঠিক আছে, এগুলো হচ্ছে অমসৃণ তল। ঠিক আছে, হ্যাঁ। এখন গিয়ে তুমি যখন নিয়মিত প্রতিফলন পাবা, দেখবা এত সহজ, এত সহজে বুঝবা, কল্পনার বাইরে। ঠিক আছে, তা আলোর প্রতিফলন ভাই কি বলছিলাম, কত প্রকার? দুই প্রকার। কি কি?
নিয়মিত প্রতিফলন, নিয়মিত আর হচ্ছে অনিয়মিত নাকি। নিয়মিত কি, নিয়মিত প্রতিফলনটা হচ্ছে তোমার মসৃণ তলে, জাস্ট এটা মনে রাখবা, নিয়মিত প্রতিফলন কিসের মধ্যে হয়, মসৃণ তলে হয়, ঠিক আছে। তাহলে নিয়মিত প্রতিফলন হচ্ছে ভাইয়া একগুচ্ছ সরু আলোক রশ্মি, একগুচ্ছ সরু আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়, একগুচ্ছ সরু আলোক রশ্মি কোনো মসৃণ তলে, যে মসৃণ, কোনো মসৃণ তলে আপতিত হয়ে, আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালে বা অভিসারী বা অপসারিতে পরিণত হয়, তখন তাকে নিয়মিত প্রতিফলন বলা হয়। নিয়মিত প্রতিফলন কি, আমি দেখো এখন আমি চিত্র কি বোঝাই, তাহলে দেখো তোমার মাথার ভিতরে একেবারে চলে গেছে, ঠিক আছে। নিয়মিত প্রতিফলন কি, একগুচ্ছ সরু আলোক রশ্মি, একগুচ্ছ সরু আলোক রশ্মি, একগুচ্ছ মানে কি অনেকগুলা, এই যে একটা, দুইটা, তিনটা, তিনটা দিয়ে বোঝা যাচ্ছে, ঠিক আছে। একগুচ্ছ সরু সরু আলোক রশ্মি কোনো মসৃণ তলে, নিয়মিত প্রতিফলনটা হয় ভাইয়া হচ্ছে মসৃণ তলে, মনে রাখবা, নিয়মিত প্রতিফলন হয় হচ্ছে মসৃণ তলে, নিয়মিত প্রতিফলন মসৃণ তলে, ঠিক আছে। মসৃণ তলে, এই যে মসৃণ তল দিলাম, এই যে মসৃণ তল, একগুচ্ছ সরু আলোক রশ্মি, একগুচ্ছ সরু আলোক রশ্মি, ঠিক আছে, একগুচ্ছ সরু আলোক রশ্মি কোন মসৃণ তলে আপতিত হয়, এই যে মসৃণ তলে আপতিত হয়েছে না, এই যে মসৃণ তলে আপতিত হয়েছে, এটা আপতিত হয়েছে, এটা পড়ছে, ঠিক আছে। মসৃণ তলে আপতিত হয়ে যদি প্রতিফলনের পর, যদি আপতিত হয় প্রতিফলনের পর যদি সমান্তরাল, সমান্তরাল বা অভিসারী বা অপসারীতে পরিণত হয়, সমান্তরাল অভিসারী বা অপসারী কি, এটা এভাবে পড়ছে, তাহলে এই আলোটা কি এভাবে গেছে, এই আলোটা এসে পড়ছে, এটা এভাবে গেছে, এই আলোটা এর দিকে পড়ছে, এটা এভাবে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে সমান্তরাল, এটা এভাবে গেছিল, আবার ঠিক এভাবেই আসছে, এভাবে আসছে, আবার এভাবেই গিয়েছে, ঠিক আছে। তার মানে কি, এই যে এটা হচ্ছে একগুচ্ছ সরু আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়, একগুচ্ছ সরু আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়, যে আপতিত, এই যে পড়ছে, এটা হচ্ছে আপতিত হওয়া, ঠিক আছে, এই যে পড়ছে, এটা হচ্ছে আপতিত হওয়া, আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালে পরিণত হয়, এটা সমান্তরাল, সমান্তরাল, ঠিক আছে। যেভাবে গেছে, যেভাবে পড়ছে এভাবে আবার চলে গেছে, ঠিক আছে। রশ্মিগুলা, রশ্মিগুলা এভাবে পড়ছে, আবার এভাবে চলে গেছে, সমান্তরালে গেছে, সমান্তরাল, ঠিক আছে। অসমান্তরাল কি, অনিয়মিত প্রতিফলন দেখলে বুঝে ফেলবা, ঠিক আছে। তাহলে একগুচ্ছ সরু আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয় যদি প্রতিফলনের পর সমান্তরালে বা অভিসারী বা অপসারীতে পরিণত হয়, এগুলো হচ্ছে সমান্তরাল পরিণত হয়, তাহলে তাকে নিয়মিত প্রতিফলন বলে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে তোমার অনিয়মিত প্রতিফলন, এখন হচ্ছে তোমার, দেখো, অনিয়মিত প্রতিফলন, ঠিক আছে। অনিয়মিত প্রতিফলন কোনগুলা, সেম সংজ্ঞা একদম সেম, জাস্ট তুমি অনিয়মিত প্রতিফলন কোনগুলো হয়, যখন একগুচ্ছ সরু আলোক রশ্মি কোনো অমসৃণ তলে আপতিত হয়, অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরালে বা অভিসারী বা অপসারীতে পরিণত হয় না, পরিণত হয় না, তাকে বলা হয় হচ্ছে অনিয়মিত প্রতিফলন। দেখো, একগুচ্ছ সরু আলোক রশ্মি, এখন একগুচ্ছ সরু আলোক রশ্মি না, তখন দেখো, জাস্ট তুমি আমার সাথে থাকো, তোমার এই অধ্যায়টা আমি কি বানাবো, তুই থাক, এখানে বই থাক, এখানে বই থাক। তাহলে আমরা এখন কি পড়বো, অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত, অনিয়মিত প্রতিফলন, ঠিক আছে ভাইয়া। অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন কোনগুলা, নিয়মিত প্রতিফলন হচ্ছে তোমার মসৃণ তলে আপতিত হয়, মসৃণ তলে আপতিত হয়, আপতিত হয়ে প্রতিফলনের পর কি তোমার সমান্তরাল অভিসারী বা অপসারীতে পরিণত হয়। আর অনিয়মিত প্রতিফলন কোনগুলা, যেগুলা অমসৃণ তলে আপতিত, একগুচ্ছ সরু আলোক রশ্মি যখন অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরালে অভিসারী বা অপসারীতে পরিণত হয় না, তাকে অনিয়মিত প্রতিফলন বলে। যেমন আমরা কি অনিয়মিত প্রতিফলন কি, অমসৃণ তলে আপতিত হয়, তাই অমসৃণ তল কোনগুলা, যে এগুলো হচ্ছে অমসৃণ তল, হ্যাঁ, অমসৃণ তল। এবং যদি একটা পড়ে, ঠিক আছে, দেখো একটা আলোক রশ্মি কি, একটা আলোক রশ্মি আসছে, আসার পর এটা এখানে পড়লে, এটা এখানে পড়লে এটা কোথায় যাবে, হ্যাঁ, এটা আবার কি এদিকে যাবে না, এদিকে চলে যাবে। আবার যখন এটা এটা এদিকে আসবে, তখন এটা যাবে এদিকে, হ্যাঁ, ঠিক আছে। এবং আরেকটা যখন এদিকে আসে এদিকে পড়বো, তখন আবার এটা কি এদিকে আসে পড়বো, হ্যাঁ। ধরো এখানে একটা বললো, এখানে বললে কি আবার এখানে এসে পড়বো, নাকি। এরা কি সমান্তরালে পরিণত হইতেছে, সমান্তরালে পরিণত হয় না, এটা তোমার অসমান্তরালে পরিণত হচ্ছে বা অভিসারী বা অপসারীতে পরিণত হইতেছে না, নাকি। তাহলে এটাকে হচ্ছে অনিয়মিত প্রতিফলন বলে, মানে একগুচ্ছ সরু আলোক রশ্মি কোনো অমসৃণ তলে আপতিত হয় প্রতিফলনের পর যদি
প্রতিফলন যদি সমান্তরালে পরিণত না হয় বা অভিসারী বা অপসারিতে পরিণত না হয়, তখন তাকে অনিয়মিত প্রতিফলন বলে। এবং নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলনের মধ্যে পার্থক্য হচ্ছে খালি একটা জিনিসের পার্থক্য, নিয়মিত প্রতিফলন হয় হচ্ছে মসৃণ তলে, আর অনিয়মিত প্রতিফলন হয় হচ্ছে অমসৃণ তলে। জাস্ট এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে তুমি জাস্ট ভাইয়ের সাথে থাকো, তোমার মানে এসএসসি যে তুমি দিবা, ঠিক আছে, একদম এ প্লাস, কোনো চিন্তা নাই, জাস্ট আমার কথা মতো তুমি পড়ো, আর কিচ্ছু না, ঠিক আছে? ওকে, এখন দেখো, এখন আলোর প্রতিফলনে আমরা সূত্র পড়বো। আলোর প্রতিফলনে কি পড়বো? সূত্র পড়বো, ঠিক আছে? তো সূত্র পড়ার আগে আমরা কিছু একটা জানতে হবে আমাদের। দেখো, এটা মনে করো একটা প্রতিফলক পৃষ্ঠ, মানে যেখানে আলো আপতিত হয়ে প্রতিফলিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ। এখন একটা আলোক রশ্মি এখানে আসা পড়লো, ঠিক আছে? একটা আলোক রশ্মি এখানে এসে পড়লো, এটা আমরা আগে পড়লাম নাকি? একটা আলোক রশ্মি যখন কি একটা আয়নার মধ্যে, সূর্যের আলো যখন পড়ে আয়নার মধ্যে পড়ে কি আবার এদিকে চলে যায় না? হ্যাঁ, এটা হচ্ছে যেটা আলোটা যখন পড়ে আয়নার মধ্যে, এটা আপতিত রশ্মি আয়নার মধ্যে পড়ে যখন সেটা আবার এদিকে চলে যায়, সেটা হচ্ছে তোমার কি প্রতিফলিত রশ্মি। তাহলে এই যে প্রতিফলিত রশ্মি, হ্যাঁ, ঠিক আছে? এবং আপতন বিন্দুতে আমরা একটা লম্ব দিলাম, এটা হচ্ছে তোমার অভিলম্ব। আপতন বিন্দুতে আমরা একটা লম্ব দিলাম, সেটা হচ্ছে কি অবিলম্ব। তাহলে এটা কি? এটা হচ্ছে আপতিত রশ্মি। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, হ্যাঁ। এবং এটা হচ্ছে কি অবিলম্ব, অবিলম্ব, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে অবিলম্ব। এবং আপতিত রশ্মির সাথে আমরা কি, দেখো দেখো, আপতিত রশ্মির সাথে অবিলম্বের যে কোণ, সেটা হচ্ছে আপতন কোণ। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আপতন কোণ। এবং প্রতিফলিত রশ্মির সাথে অবিলম্বের যে কোণ, সেটা হচ্ছে প্রতিফলিত কোণ, প্রতিফলন কোণ, ঠিক আছে? প্রতিফলন কোণ, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আপতিত রশ্মির সাথে লম্বের যে কোণ, সেটা হচ্ছে আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মির সাথে লম্বের যে কোণ, সেটা হচ্ছে প্রতিফলন কোণ, ঠিক আছে? ওকে, এখন দেখো, যে যেহেতু আমি আলোর প্রতিফলনটা বুঝছো, তাহলে আমি তোমার প্রতিসরণটা একটু বুঝাই দিই, ঠিক আছে? তারপর আমরা আলোর প্রতিফলনের সূত্রের মধ্যে যাব, ঠিক আছে? ওকে, তাহলে আলোর দেখবা যে একটা আয়নার মধ্যে, ঠিক আছে, একটা আয়নার মধ্যে তুমি যখন আয়নার মধ্যে তো ধাতুর প্রলেপ দেওয়া হয়। আচ্ছা, আয়নার মধ্যে যে আমরা দেখি, আমরা কিন্তু কাচের মধ্যে কি দেখি? দেখি না। কাচের অপর পাশে যখন কি ধাতুর প্রলেপ দেওয়া হয়, অ্যালুমিনিয়াম বা রূপা, এগুলো যখন প্রলেপ দেওয়া হয়, এই প্রলেপ দেওয়াকে বলা হয় হচ্ছে তোমার সিলভারিং। প্রলেপ দেওয়াকে কি বলা হয়? প্রলেপ দেওয়াকে বলা হয় সিলভারিং, ঠিক আছে? এটা মনে রাখবা, এটা প্রশ্নে আসতে পারে, সিলভারিং। একটা কাচের মধ্যে, ঠিক আছে, একটা কাচের মধ্যে, কাচের পিছনে যখন কি ধাতুর প্রলেপ দেওয়া হয় রূপা বা অ্যালুমিনিয়ামে দেওয়া হয় আর কি, তো এই প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে সিলভারিং। এই এবং সিলভারিং দেওয়ার পরে কি আমরা নিজের প্রতিচ্ছবিটা কি প্রতিবিম্বটা দেখতে পারি আমরা আয়নার মধ্যে। কিন্তু কাচের মধ্যে, শুধু কাচের মধ্যে তো আমরা প্রতিবিম্ব দেখতে পারি না। শুধু কাচের মধ্যে যখন তুমি একটা আলো ধরবা, তখন কি আলোটা কাচকে ভেদ করে অপর মাধ্যমে চলে যাবে, মানে প্রথম মাধ্যম এটা, এবং এটা ভেদ করে এটার অপর পাশে মানে দ্বিতীয় মাধ্যমে চলে যাবে, ঠিক আছে? তাহলে এই যে একটা আলো, তুমি একটা আলো একটা ফালালে, এটা এটা হচ্ছে এটা মনে করো কাঁচ, ঠিক আছে? কাঁচের মধ্যে একটা আলো আপতিত করলাম, ঠিক আছে? এটা কাঁচের মধ্যে একটা আলো পড়লো, আলো পরে কি সেটার মধ্যে কি কিছু আলো দেখবা, কিছু পরিমাণ আলো দেখবা কি প্রতিসরিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রতিসরিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে দ্বিতীয় মাধ্যমে চলে যাচ্ছে। এটা হচ্ছে তোমার ভাইয়া প্রতিসরণ। এটা কি? এটা হচ্ছে প্রতিসরণ, মানে প্রথম মাধ্যম থেকে যদি দ্বিতীয় মাধ্যমে চলে যায় কোনো আলো, ঠিক আছে, দ্বিতীয় মাধ্যমে চলে যায়, তখন এই আলোটা হচ্ছে প্রতিসরণ। তখন কি এই আলোটা হচ্ছে প্রতিসরণ। এবং কিছু পরিমাণ আলো শোষিত হয়ে যায়, কিছু পরিমাণ আলো শোষিত হয়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে শোষণ। যেমন তুমি একটা রোদের মধ্যে যখন বাইক রাখবা, ঠিক আছে, বাইক রেখে যাবা, তখন কি একটু পরে আসা দেখো এটা গরম হয়ে গেছে সিট। হ্যাঁ, কেন গরম হয়ে যায়? কারণ সূর্যের আলোটা যখন এটার মধ্যে পড়ে, কিছু পরিমাণ আলো প্রতিফলিত হয়ে যায়, কিছু পরিমাণ আলো প্রতিসরণ হয়ে যায়, এবং কিছু পরিমাণ আলো এটা শোষণ করে ফেলে। এই শোষণ করার কারণে এটা কি গরম হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে প্রতিফলন বুঝলা। যখন প্রথম মাধ্যম থেকে একটা আলো আসে, আবার যখন প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন সেটা হচ্ছে প্রতিফলন। এবং প্রথম মাধ্যম থেকে একটা আলো এসে যখন এটা দ্বিতীয় মাধ্যমে ফিরে যায়, ঠিক আছে, দ্বিতীয় মাধ্যমে চলে যায় ব্যাদ করে, যেমন কাঁচ ব্যাদ করে কি আলোটা দ্বিতীয় মাধ্যমে চলে গেছে, তখন এটা হচ্ছে প্রতিসরণ। এবং কিছু পরিমাণ আলো কি শোষিত হয়ে যায়, মানে এটা কি তোমার খেয়ে ফেলে, ঠিক আছে, যেমন বাইক, ঠিক আছে, এটা শোষণ করে ফেলে। শোষণ করলে তখন এটা কি গরম হয়ে যায়, ঠিক আছে? ওকে, এখন আমি তোমাদেরকে ইয়াটা বোঝাই, প্রতিফলনের সূত্রটা বোঝাই, ঠিক আছে? প্রতিফলনের সূত্রটা বোঝাই। আহ
প্রতিফলনের সূত্রটা, ঠিক আছে, প্রতিফলনের সূত্রটা দেখো, প্রতিফলনের সূত্রটা কি? হ্যাঁ, প্রতিফলনের সূত্রটা কি? প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, হ্যাঁ, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। আচ্ছা, এটা যদি হয় প্রথম মাধ্যম, এটা যদি হয় প্রথম মাধ্যম, ঠিক আছে, এবং এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং কি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, তারা কি সবগুলা কি প্রথম মাধ্যমে আছে না? প্রথম মাধ্যমে আছে না? এটার উপরে আছে না? এটার উপরে কি প্রথম মাধ্যম? সবগুলা কি প্রথম মাধ্যমে আছে, তার মানে সবগুলা কি একই সমতলে অবস্থান করে। তাহলে প্রতিফলনের প্রথম সূত্র কি ভাইয়া? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, হ্যাঁ, তিনটা রশ্মি একই সমতলে অবস্থান করে, সবগুলো তো প্রথম মাধ্যমে আছে, তার মানে একই সমতলে অবস্থান করে। সেটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র, প্রতিফলনের প্রথম সূত্র, ঠিক আছে, প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে ভাই অনেক সহজ, প্রতিফলন কোণ, আপতন কোণ আর প্রতিফলন কোণ কি এক সমান, মানে আপতন কোণ যদি 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও কি, প্রতিফলন কোণও 30 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সূত্র আর কি। দেখো, আপতন কোণ যদি আই হয়, আই সমান সমান প্রতিফলন কোণ আর, ঠিক আছে, এটা আর আই সমান সমান আর, মানে মানে আপতন কোণ যদি 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও 30 ডিগ্রি, মানে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র। তাহলে আলোর প্রতিফলনের প্রথম সূত্র কি? যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে, মানে সবগুলো প্রথম মাধ্যমে আছে, ঠিক আছে, প্রথম মাধ্যমে, ঠিক আছে, প্রথম মাধ্যমে বায়ু মাধ্যম, তো সবগুলো একই মাধ্যমে আছে, তাহলে সেটা হচ্ছে একই সমতলে অবস্থান করে। এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোটা এক সমান, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হবে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আলোর প্রতিফলনের সূত্র গেল। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা একটা জিনিস বুঝবো, ঠিক আছে। দেখো, দিনের বেলায় আমরা কি জানি? সূর্যের কয়টা কয়টা রং আছে? 7টা রং না? হ্যাঁ, 7টা রং আছে। কি কি রং? হ্যাঁ, বেগুনি, বেগুনি, নীল, হ্যাঁ, আসমানি, আসমানি, হ্যাঁ, আসমানি, সবুজ, সবুজ, হলুদ, হ্যাঁ, হলুদ, কমলা, কমলা এবং লাল, এই 7টা, 3টা 6টা 7টা রং আছে সূর্যের আলো। এখন দিনের বেলায় যখন একটা গোলাপ ফুল তো লাল নাকি, এটা গোলাপ ফুলে যখন তোমার ষাটটা এই 7টা রং পরে, ঠিক আছে, 7টা রং পরে, এই 7টা রঙের মধ্যে তোমার কি হয়? এই 7টা রঙের মধ্যে লাল আলো বাদে, ঠিক আছে, লাল আলো বাদে সবগুলা রং কি করে? সবগুলা রং এই লাল ফুলটা শোষণ করে ফেলে। সূর্যের 7টা আলো যখন 7টা আলো একটা গোলাপ ফুলে পড়ে, ঠিক আছে, তখন লাল বাদে যতগুলা রং আছে 6টা, ঠিক আছে, বেগুনি, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, সবগুলা ফুলকে শোষণ করে ফেলে, ঠিক আছে, শোষণ করে ফেলে, শোষণ করে ফেলে এবং শুধুমাত্র লাল আলোটা প্রতিফলন করে। এবং আমরা প্রতিফলন যেটা হয় সেটাই কিন্তু দেখি। এই যে লাল আলোটা প্রতিফলন হয়, তার মানে আমরা লাল দেখি গোলাপ ফুলকে দিনের বেলায়, ঠিক আছে। এবং রাত্রের বেলায়, কি হয়? একটা গোলাপ ফুলে যখন তুমি একটা লাল রং দিবা, ঠিক আছে, লাল আলো দিবা, তখন রাত্রে বেলায় এই লাল রংটা কি গোলাপ ফুল শোষণ করে ফেলে। দিনের বেলা লালটা কি প্রতিফলিত করে এবং রাত্রে বেলায় লাল আলোটা শোষণ করে ফেলে। ফলে আমরা রাত্রে বেলায় যদি গোলাপ ফুলে কোনো লাল আলো দেই, তখন এটা আমরা কালো দেখতে পাই, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, ওকে, ওকে ভাইয়া। এখন হচ্ছে আমরা দর্পণ নিয়ে কথা বলবো, ঠিক আছে। দর্পণ, দর্পণ মানে কি? দর্পণ হচ্ছে আয়না। আমরা যে আয়না দেখি সেটাই হচ্ছে দর্পণ। সেটাকে দর্পণ বলা হয় আর কি, ফিজিক্সের ভাষায় দর্পণ, বা এটাকে আয়না তুমি বলতে পারো। ওকে, দর্পণ হচ্ছে তোমার এক ধরনের মসৃণ ত্বক, ঠিক আছে, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। হ্যাঁ, দর্পণে সবসময় কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, ঠিক আছে। এবং দর্পণে যে সিলভারিং যে ব্যাপারটা, যে আমরা তো আগেই বললাম যে আয়নার পিছনে যখন ধাতুর প্রলেপ দেওয়া হয়, এই প্রলেপ দেওয়াকে হচ্ছে সিলভারিং বলা হয়। ধাতুর প্রলেপ দেওয়ার পরে কি সেটা আয়না হয়ে যায়। এবং যখন ধাতুর প্রলেপ থাকে না, তখন কি হয়? তখন কি এটা শুধু একটা কাঁচ, এবং কাঁচের মধ্যে কি প্রতিসরণ হয়। কাঁচের মধ্যে প্রলেপ দেওয়া হলে তখন কি আমরা তার প্রতিবিম্বটা দেখি
নাকি প্রতিবিম্বটা দেখি। ওকে, এখন দর্পণ, ঠিক আছে, এখন আমরা পড়বো দর্পণ, একেবারে পানিবাত, ঠিক আছে। দেখো দর্পণ, দর্পণ কত প্রকার? দর্পণ হচ্ছে ভাইয়া দুই প্রকার। দর্পণ হচ্ছে দুই প্রকার। কি কি? সমতল দর্পণ, সমতল, আর হচ্ছে তোমার গলীয়। সমতল আর কি ভাইয়া? গলীয়। সমতল দর্পণ আর গলীয় দর্পণ। সমতল দর্পণটা কি? সমতল দর্পণটা কি? যে দর্পণে প্রতিফলক পৃষ্ঠটি, প্রতিফলক পৃষ্ঠটি ধরো এটা হচ্ছে, এটা হচ্ছে সমতল, ঠিক আছে, এটা সমতল দর্পণ, ঠিক আছে। আমরা কি এইভাবে আয়না দেখি না, এটা প্রলেপ দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রলেপ দিছি, ঠিক আছে, প্রলেপ দিছি, এটা হচ্ছে আয়না হয়েছে, আয়না হয়ে গেছে, ঠিক আছে। সমতল দর্পণ, সমতল দর্পণ মানে কি? যে দর্পণে, যে দর্পণে কি প্রতিফলক পৃষ্ঠটি মসৃণ, মসৃণ না, একদম সোজা না, হ্যাঁ, অমসৃণ হলে কি হতো? অমসৃণ হলে এভাবে হতো না, হ্যাঁ, তো এটা হচ্ছে মসৃণ। যে দর্পণ প্রতিফলক পৃষ্ঠটি, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি মসৃণ এবং, হ্যাঁ, মসৃণ, সমতল, মসৃণ এবং এটা হচ্ছে সমতল, সমতল এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, মানে কি এভাবে আসলে এভাবে যাবে, সোজা সোজা আসলে সোজা যাবে, এটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, তার মানে সমতল দর্পণ নাকি? যে দর্পণে, যে দর্পণে কি হয়? যে দর্পণে, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কি হয়? প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠটি কি ভাইয়া? মসৃণ, মসৃণ, সমতল, মসৃণ, সমতল, এবং কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, এবং আলোর কি হয়? নিয়মিত প্রতিফলন ঘটে, নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে বলা হয় সমতল দর্পণ। মানে প্রতিফলক পৃষ্ঠটি মসৃণ, সমতল এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, ঠিক আছে। যেমন কি এই যে এটা হচ্ছে একটা কি প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে, মনে হয় আয়না, এটা দর্পণ, হ্যাঁ। তো এটার মধ্যে এটা তো মসৃণ, সমতল এবং কি আলো নিয়মিত প্রতিফলন করবে, মানে এদিকে গেলে এদিকে যাবে, এদিকে আসলে এদিকে যাবে, মানে মসৃণ তলে তো আলো সমান্তরালে যায় নাকি, নিয়মিত প্রতিফলন ঘটে, নিয়মিত প্রতিফলন ঘটে না মসৃণ তলে, মসৃণ তলে নিয়মিত প্রতিফলন, এবং সব ধরনের দর্পণ, যতগুলো দর্পণ আছে সবগুলোর মধ্যে কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, ঠিক আছে, এটা মনে রাখবা, হ্যাঁ। তাহলে সমতল দর্পণ কি? প্রতিফলক পৃষ্ঠটি, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি মসৃণ, সমতল এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটা হচ্ছে তোমার সমতল দর্পণ, ঠিক আছে, সমতল দর্পণ। এবং গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ হচ্ছে যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ, যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। সব দর্পণের মধ্যে কিন্তু আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, মানে সব ধরনের সংজ্ঞার মধ্যে কি বলবা? যে সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, গোলীয় দর্পণে কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, এবং গোলীয় দর্পণটা হচ্ছে কোনো গোলকের অংশ বিশেষ। কোনো গোলকের অংশ বিশেষ বলতে কি বোঝায়? যেমন ধরো গোলীয় আয়না কি আমরা, এটা হচ্ছে গোলকের অংশ বিশেষ, এটা গোলক না, এটা, হ্যাঁ, এটা হচ্ছে গোলক, গোলকের অংশ বিশেষ, যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ। আমাদের তো এমন আয়না তো আর থাকে না গোল, থাকে থাকে না, হ্যাঁ। আয়নাটা কেমন থাকে? অতটুক গোলকের অংশ বিশেষ, ঠিক আছে, আমাদের কাজ করবো শুধু অতটুক, হ্যাঁ। গোলকের একটা অংশ বিশেষ নিয়ে আমরা গোলীয় দর্পণের কাজ করব, ঠিক আছে। তাহলে যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ, গোলকের অংশ বিশেষ না, সব গোলকের এটা একটা অংশ বিশেষ, অংশ বিশেষ এবং আলো নিয়মিত প্রতিফলন ঘটে। এটা কি বাঁকা আছে? এটা কি, এটা কি, এটা কি এমন আছে? এমন এমন গোল, এমন গোল, এমন গোল না তো, এটা ডাইরেক্ট সোজা নাকি, তার মানে এটাও মসৃণ, এটাও মসৃণ। তাহলে যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ, সেটা হচ্ছে তোমার তাকে এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে বলা হয় হচ্ছে গোলীয় দর্পণ, ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে গোলীয় দর্পণ। আচ্ছা ভাই দেখো, এখন এখন হচ্ছে আমি গোলীয় দর্পণ পড়াবো, ঠিক আছে। গোলীয় দর্পণ তো সংজ্ঞা তো বুঝো, যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটা হচ্ছে গোলীয় দর্পণ। এখন গোলীয় দর্পণ হচ্ছে ভাই দুই প্রকার, ঠিক আছে। গোলীয় দর্পণ কত? দুই প্রকার, অবতল, অবতল এবং উত্তল, অবতল এবং উত্তল, ঠিক আছে, অবতল এবং উত্তল। গোলীয় দর্পণ কোনগুলা? এই যে এটা হচ্ছে গোলীয় দর্পণ নাকি, এটা গোলকের অংশ বিশেষ না, এটা হচ্ছে গোলীয় দর্পণ। আমাদের কাজ অতটুকু, ঠিক আছে, সবটা গোলকের প্রয়োজন নেই, আমাদের কাজ হচ্ছে অতটুকুর মধ্যে। এখন আহ অবতল কি? অবতল কি? যে গোলীয় দর্পণের আহ, অবতল পৃষ্ঠটি মসৃণ, অবতল পৃষ্ঠটি মসৃণ এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অবতল পৃষ্ঠটি মসৃণ এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাকে বলা হয় অবতল। অবতল পৃষ্ঠটি মসৃণ কোনটা কোনটা? এই যে এদিকে হচ্ছে তোমার, মনে করো ধাতুর প্রলেপ দেওয়া, ঠিক আছে, হ্যাঁ,
এবং এটা হচ্ছে অবতল, ঠিক আছে। নিচু যে জায়গাটা, নিচু জায়গাটা হচ্ছে কি অবতল, হ্যাঁ, নিচু জায়গাটা হচ্ছে অবতল। অবতল পৃষ্ঠটা মসৃণ না, এদিকে কিছু আছে, এদিকে কিছু আছে, এদিকে তো মসৃণ না, এদিকে একেবারে সোজা নাকি, একেবারে কিছু নেই, প্রলেপ দেওয়া নেই, হ্যাঁ, এটা হচ্ছে মসৃণ। তাহলে যে যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠটি, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, ঠিক আছে। অবতল পৃষ্ঠটি মসৃণ এবং আলো নিয়মিত প্রতিফলন ঘটে, সেটা হচ্ছে তোমার অবতল দর্পণ। এবং উত্তল দর্পণ কোনটা? যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠটি মসৃণ, উত্তল পৃষ্ঠটি মসৃণ মানে এদিকে প্রলেপ দেওয়া থাকবে, ঠিক আছে, এই উত্তল পৃষ্ঠটি মসৃণ না, হ্যাঁ। উত্তল, এটা মনে রাখবা, উত্তলের মধ্যে কি আছে, উ আছে, উ, তাহলে উত্তল হচ্ছে উঁচু, উত্তল হচ্ছে কি ভাইয়া, উত্তল হচ্ছে উঁচু, মানে এই উঁচু জায়গাটা মসৃণ, ঠিক আছে। উত্তল কি, যে গোলীয় দর্পণের, হ্যাঁ, যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠটি মসৃণ, উত্তল পৃষ্ঠটির উপর, উত্তল মানে কি উঁচু, উঁচু পৃষ্ঠটি মসৃণ থাকলে নিচে দিয়ে তুমি প্রলেপ দিয়ে দিবা, ঠিক আছে, প্রতিফলক পৃষ্ঠ, বুঝছো? তাহলে অবতল, অবতল দর্পণ কি, হ্যাঁ, অবতল দর্পণ হচ্ছে যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠটি মসৃণ, অবতল পৃষ্ঠটি মসৃণ, তাহলে অবতল পৃষ্ঠটি মসৃণ রাখবে, এইদিকে প্রলেপ দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার অবতল দর্পণ হয়ে যাবে। এবং উত্তল দর্পণ কি, উত্তল মানে কি উত্তল, উ আছে, উত্তল উঁচু, তাহলে উঁচুটা কি, উঁচু যে জায়গাটা এটা হচ্ছে মসৃণ থাকবে, উত্তল, যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠটি মসৃণ, উত্তল পৃষ্ঠ কোনগুলা, এগুলা, এগুলো হচ্ছে উত্তল পৃষ্ঠ, উত্তল মানে উঁচু, ঠিক আছে, উঁচু পৃষ্ঠ হচ্ছে উত্তল, উত্তল, ঠিক আছে, ওকে। উত্তল পৃষ্ঠটি মসৃণ এবং আলো নিয়মিত প্রতিফলন ঘটে, সেটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে ভাইয়া, ওকে। এখন দেখো, এখন আমরা গোলীয় দর্পণ ও সবকিছু আমরা বুঝে ফেলছি যে কোন কোনটা গোলীয় গোলীয় দর্পণ, ঠিক আছে, কোনটা অবতল দর্পণ, কোনটা উত্তল দর্পণ, কোনটা সমতল দর্পণ, সবগুলো আমরা কি মানে এখন জানি, ঠিক আছে। তো এখন আমাদের জানার পরে গোলীয় দর্পণ শেষ আছে নাকি, ওকে। তাহলে এখন আমরা প্রতিবিম্ব খুঁজবো, প্রতিবিম্ব, প্রতিবিম্ব খুঁজবো। প্রতিবিম্বটা কি ভাইয়া? প্রতিবিম্বটা কি? কোন বিন্দু থেকে যদি একগুচ্ছ সরু আলোক রশ্মি, কোন বিন্দু থেকে যদি একগুচ্ছ সরু আলোক রশ্মি কোন তলে আপতিত হয়, কোন তলে আপতিত হয়ে প্রতিফলনের পর, প্রতিফলনের পর একটা, প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তখন তাকে প্রতিবিম্ব বলা হয়, ঠিক আছে, তখন তাকে প্রতিবিম্ব বলা হয়। আমি তোমাকে সহজ ভাষায় বোঝাই, ঠিক আছে, আমি তোমাকে সহজ ভাষায় বোঝাই। প্রতিবিম্বটা হচ্ছে যখন দুইটার প্রতিফলিত রশ্মি, দুইটার প্রতিফলিত রশ্মি, বুঝবা, প্রতিবিম্ব হচ্ছে, প্রতিবিম্ব হচ্ছে প্রতিফলিত, প্রতিবিম্বের কি প আছে না প্রথমে, প, তাহলে এটাতে প্রতিবিম্ব হচ্ছে প্রতিফলিত রশ্মি যে জায়গায় মিলবে, যে নির্দিষ্ট জায়গায় মিলবে সেটা হচ্ছে প্রতিবিম্ব। মানে দুইটা প্রতিফলিত রশ্মি কিন্তু যে জায়গায় মিলিত হবে, আপতিত রশ্মি না, প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হবে সেটা হচ্ছে প্রতিবিম্ব। যেমন দেখো, এটা মনে করো একটা বিন্দু, ঠিক আছে, একটা বিন্দু, তো এখান থেকে যদি সমতল দর্পণ না, এটা সমতল, এটা হচ্ছে সমতল দর্পণ, এটা হচ্ছে সমতল দর্পণ সোজা, ঠিক আছে। তো এখান থেকে যখন একটা রশ্মি আসবে, রশ্মি যাবে, দেখো এখানে একটা আপতিত রশ্মি গেল, হ্যাঁ, আপতিত রশ্মি গেল, এবং আমরা কি জানি, সমতল দর্পণে একটা আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি এইভাবে যাবে, কেন যাবে, কারণ আমরা কি জানি যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির কি কোণ, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি এবং এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, নাকি, হ্যাঁ, তো একটা দিলাম, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, বুঝো, হ্যাঁ। এখন আমি, এখন তো একটা প্রতিফলিত রশ্মি আছে, একটা প্রতিফলিত রশ্মি তো আর মিলতে পারবে না, দুইটার প্রতিফলিত রশ্মি লাগবে, প্রতিবিম্ব তৈরি করার জন্য দুইটার প্রতিফলিত রশ্মি লাগবে, এবং দুইটার প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হবে একটা নির্দিষ্ট বিন্দুতে সেটা হইতেছে তোমার প্রতিবিম্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা নিতে হবে নাকি, একটা নিতে হবে না, ওকে। দেখো, তাহলে এটা এইখান থেকে আরেকটা নিলাম যে সোজা, ঠিক আছে, সমান্তরালে গেছে একটা রশ্মি, এটা আপতিত রশ্মি সমান্তরালে যায়, যদি সমতল দর্পণে একটা আপতিত রশ্মি যদি সমান্তরালে যায় তাহলে এটা আবার সমান্তরালে ফিরে আসবে, সমান্তরালে গেলে সমান্তরালে ফিরে যাবে, মানে এটা হচ্ছে আপতিত রশ্মি, আবার এটাই প্রতিফলিত রশ্মি, কারণ এটা এদিকে সমান্তরালে গেলে আবার সমান্তরালে ফিরে আসবে, ঠিক আছে, এটা সমান্তরাল, এটা হলো সমতল দর্পণে, ঠিক আছে। তাহলে তাহলে দুইটা প্রতিফলিত রশ্মি কি মিলছে, মিলে নাই তো, দুইটা প্রতিবর্ষ তো মিলে নাই নাকি, মিলছে, একটা প্রতিবর্ষ এদিকে গেছে, আরেকটা প্রতিবর্ষ এদিকে আসছে, দুটো তো মিলে নাই। যদি এই সাইডে না মিলে তাহলে তোমরা কি, এটা তো দর্পণ, আয়নার পাশে সমতল দর্পণ নাকি, আয়না, সমতল আয়না, তাহলে যদি এই সাইডে না মিলে তাহলে তোমরা কি এই সাইডে নিবা, মানে ভাববা আর কি, যেমন
আমি কি এটা মনে করি, এটা তোমার মনে করো এটা এদিকে গেলাম, ঠিক আছে, এদিকে গেলাম, বুঝো, ঠিক আছে। একটা প্রতিফলিত রশ্মি কি এটা না, প্রতিফলিত রশ্মি কি এটা না, হ্যাঁ, তো প্রতিফলিত রশ্মিটা আমরা এই সাইডে নিলাম, ঠিক আছে, এই সাইডে নিলাম মানে আয়নার পিছনে নিলাম, ঠিক আছে। এবং আরেকটা প্রতিফলিত রশ্মি কি এই যে এটা প্রতিফলিত রশ্মি না, তা আমরা এটা দিয়ে কি করলাম, এই যে এটা মিলালাম। তাহলে এই যে দুইটা প্রতিফলিত রশ্মি, এই যে দুইটা প্রতিফলিত রশ্মি কি নির্দিষ্ট এই বিন্দুতে মিলছে না, হ্যাঁ, হ্যাঁ, তো এই যে দুইটা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলছে, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব। এটা কি, এটাই প্রতিবিম্ব। যেহেতু এটা দর্পণের পিছনে প্রতিবিম্ব হয়েছে, তার মানে প্রতিবিম্বটা কি অবাস্তব। যদি দর্পণের এই সাইডে হতো তাহলে এটা কি হতো, এটা বাস্তব হতো, ঠিক আছে। তো এটা পরে এটা বোঝাবো, ঠিক আছে। আগে তুমি জাস্ট এটা বোঝো যে প্রতিবিম্বটা কি। দুইটা প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হবে সেটা হচ্ছে প্রতিবিম্ব। দুইটা প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি না, কিন্তু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দুইটা প্রতিফলিত রশ্মি যদি এই সাইডে যদি না মিলে তাহলে তোমরা কি এই সাইডে নিবা, মানে আহ মনে 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 ধরবা আর কি, যে এই সাইডে যাইতেছে দুটো প্রতিফলিত রশ্মি এখানে মিলছে, তার মানে আয়নার দর্পণের পিছনে, ঠিক আছে। দর্পণের পিছনে যদি প্রতিবিম্ব হয় তাহলে তো এটা অবাস্তবই, নাকি? ওকে, তাহলে প্রতিবিম্ব কি, দুইটা প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় সেটা হচ্ছে প্রতিবিম্ব। দুইটা প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হবে সেটা হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে। আশা করি আর ভুলবো না। এখন দেখো, এখন একটু মনোযোগ দিয়া পড়বা, এখন একটু মনোযোগ দিয়া দেখবা, ঠিক আছে। এখন আমি একটা গুরুত্বপূর্ণ পড়াবো যেটা তোমার সিকিউর মধ্যে গ এবং ঘ নম্বরে আসে, ঠিক আছে। গ এবং ঘ নম্বরে এই প্রশ্নগুলো আসবে, আসবে এই অধ্যায় থেকে, ঠিক আছে। এটা হচ্ছে গ আর ঘ। এতক্ষণ পড়াইছি কি বেসিক পড়াইলাম, এখনো বেসিকই, এটা হচ্ছে গ এবং ঘর জন্য। আর প্রথমে পড়াইছি হচ্ছে ক আর খর জন্য, ঠিক আছে। মানে এমন ভাবে পড়াইতেছি যে তোমার বইয়ের A to Z অধ্যায়ের সবগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে, একটা লাইনও বাদ পড়বে না ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে তোমার সমতল দর্পণ। সমতল দর্পণে কি হবে দেখো, সমতল দর্পণ কি, এটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণে আহ সমতল দর্পণ, ঠিক আছে না, এটা হচ্ছে সমতল দর্পণ। এটা তো বুঝো, সমতল দর্পণ তো সবার মধ্যে, সবার ঘরে ঘরেই থাকে, নাকি? থাকে না? আয়না দিয়ে আমরা যে দেখি, হ্যাঁ, এটা কি, এটা কিন্তু সমতল দর্পণ, সোজা, ঠিক আছে। গোলীয় দর্পণটা পাওয়া যায় না, আহ ব্যবহার খুব কমই হয়, কিন্তু সমতল দর্পণটা কি সবার বাড়িতেই আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণে আমরা যখন দাঁড়াই, সমতল দর্পণে যখন আমরা আমার নিজেদের কি দেখি, তখন কি হয়, মনে হয় না যে আ- আমি যখন আমাকে দেখি আয়নার ভিতরে, তখন কি এটা হচ্ছে প্রতিবিম্ব, হ্যাঁ। এবং আচ্ছা, এটা একটু পরে বোঝাই, দেখো সমতল দর্পণ এটা, হ্যাঁ, সমতল দর্পণে কি, সমতল দর্পণে দুইটা সূত্র আছে সমতল দর্পণে। এখন সমতল দর্পণে আলো পড়লে, আলো আপতিত হয়ে কোথায় যাবে, এবং গোলীয় দর্পণে আলো পড়লে, আলো পড়ার পর আপতিত হয়ে প্রতিফলনের পর কোন দিকে যাবে, ঠিক আছে। এটা তো জানা দরকার, এটা না জানলে তো তুমি মানে আনসারই করতে পারবে না, গ গ, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ যে সমতল দর্পণে একটা আলো এসে পড়লে এটা কোন দিকে যাবে, বা গলীয় দর্পণে একটা আলো এসে পড়লে এটা কোন দিকে যাবে। এটা যদি না জানো তাহলে তুমি প্রতিফলিত রশ্মি পাবা না, প্রতিফলিত রশ্মি তুমি না পাও তাহলে তো তুমি প্রতিবিম্ব পাবা না। আর সবগুলো গগর মধ্যে সিকের মধ্যে কি প্রতিবিম্ব বের করার জন্য বলে, এবং প্রতিবিম্বের আকৃতি অবস্থান কোথায় এটা লেখার জন্য বলে, ঠিক আছে। ওকে, তাহলে প্রতিবিম্ব, সমতল, সমতল দর্পণে আলো কিভাবে পড়লে কিভাবে যায় দেখবা। সমতল দর্পণে যদি এভাবে পড়ে, ঠিক আছে, সমতল দর্পণে যদি এভাবে পড়ে, এভাবে আলো যদি এভাবে আসে তাহলে কি এভাবেই যাবে। এভাবে পড়লে যদি এভাবে, যদি এভাবে আসে তাহলে কি আলোর এভাবে আসলে এভাবে, আলোর এভাবে যাবে, ঠিক আছে। মানে সমতল দর্পণে কি এই কোণ যত হবে এই কোণও ততই হবে, ঠিক আছে। এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, এটা সমতল দর্পণ। সমতল দর্পণ এভাবে আসে, ঠিক আছে, এভাবে আসলে আবার এভাবেই যাবে। সূত্রটাও, এগুলো সূত্র, এগুলো মনে রাখতে হবে। সমতল দর্পণ তো প্রতিবিম্ব পাবা না তুমি। তুমি যদি না জানো যে এভাবে একটা রশ্মি যদি সমতল দর্পণে পড়ে তাহলে এটা কোন দিকে যাবে, এটা প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, যদি তুমি এটা না জানো তাহলে তুমি প্রতিফলিত রশ্মিটা কিভাবে পাবা। আর প্রতিফলিত রশ্মি যদি না পাও তাহলে তুমি প্রতিবিম্বটা কোথায় পাবা। তার মানে তোমার এই সূত্রগুলা মনে রাখতে হবে। সূত্র খুব কমই, সমতল দর্পণে দুইটা এবং গোলীয় দর্পণে
কি তিনটা মনে হয়, তিনটা। ঠিক আছে, তাহলে সমতল দর্পণ যদি এভাবে আসে, ঠিক আছে, এভাবে যদি আসে তাহলে কি এটা এভাবে যাবে। সমতল দর্পণ যদি এভাবে আসে তাহলে এভাবে যাবে। হ্যাঁ, এবং যদি সমতল দর্পণ সোজা আসতে পারে, সোজা আসতে পারে না, সোজা আসতে পারে না, সোজা সোজা আসে তাহলে আবার কি এইভাবে সমান্তরালে আবার সোজাই যাবে। ঠিক আছে, যদি এভাবে আসে তাহলে আবার এভাবেই যাবে। এই দুইটা সূত্র। সমতল দর্পণে যদি এভাবে যায় তাহলে এভাবে যাবে, এবং যদি 30 ডিগ্রি যদি যায় তাহলে 30 ডিগ্রি কোণে আবার কি প্রতিফলিত রশ্মি যাবে। হ্যাঁ, এবং আপতিত রশ্মি মনে করো সোজা যাইতেছে, সোজা যাইতেছে, তাহলে প্রতিফলিত রশ্মিটা কি সোজা যাবে। ঠিক আছে, ওকে। এখন আমি তোমার সমতল দর্পণে প্রতিবিম্বটা একটু বুঝাই। এবার দেখো কত সহজ। এখন যদি বলে যে সমতল দর্পণে একটা লক্ষ্যবস্তু রাখা আছে, ঠিক আছে, একটা লক্ষ্যবস্তু রাখা আছে, সমতল দর্পণে কি একটা প্রতিবিম্ব আঁকো। প্রতিবিম্ব কোথায় হবে? একটা কথা সবসময় মনে রাখবা, সমতল দর্পণে প্রতিবিম্ব সবসময় অবাস্তব হয়, মানে দর্পণের পিছনে হয়। প্রতিবিম্ব সবসময় দর্পণের পিছনে হয়। হ্যাঁ, তো প্রথমে আমি তোমাকে একটা বিন্দু দিয়ে বোঝাই। লক্ষ্যবস্তু একটা বিন্দু রাখা হয়, তাহলে দেখো যদি এটা এভাবে যায়, এ করে যায়, ঠিক আছে, তাহলে এটা কিভাবে যাবে? এটা এভাবে যাবে নাকি? এভাবে না? এভাবে গেলে এভাবে যাবে, আমরা সূত্র তো পড়লাম, এভাবে গেলে এভাবে যাবে। ঠিক আছে, এটা একটা অবিলম্ব, অবিলম্ব এটা যে কোণ, এটা এ কোণ। ঠিক আছে, এটা যে কোণে যাবে এটা সেই কোণে যাবে। ঠিক আছে, ওকে। তুমি তুমি একটা সহজ ভাবে কি, তুমি যখন একটা এভাবে দিবা, তারপর তুমি একটা অবিলম্ব আঁকবা। অবিলম্ব কোথায় হয়? আপতন বিন্দুতে অবিলম্বটা হয়। হ্যাঁ, আপতন অবিলম্ব দিবা, তারপরে এটা যতটুকু হয়েছে এটা দেখে কি এটা আনুমানিক মতো এটা দিয়ে দিবা। ঠিক আছে, তারপর এটা কি তুমি মুছে ফেলবা বা যেটাই করো, থাকলে সমস্যা নাই। হ্যাঁ, তার মানে এভাবে গেলে এভাবে যাবে প্রতিফলিত রশ্মিটা। এবং আরেকটা কি, যদি সমান্তরালে যায়, যদি সমান্তরালে যায় তাহলে আবার সমান্তরালে ফিরে আসবে। সমান্তরালে যাওয়ার পরে আবার সমান্তরালে ফিরে আসছে। এবং সমতল দর্পণে কোনো সময় বাস্তব প্রতিবিম্ব হবে না। সমতল দর্পণে সব সময়, সব সময় অবাস্তব প্রতিবিম্ব হবে। ঠিক আছে, তাহলে অবাস্তব প্রতিবিম্ব কোথায় হবে তুমি মনে মনে ধরবা, যেহেতু এটা অবাস্তব। ঠিক আছে, এটা প্রতিফলিত রশ্মিটা কই, একটা এটা হচ্ছে আপতিত রশ্মি, পর আবার এটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি সব একই, সেমই নাকি? প্রতিফলিত আপতিত রশ্মি, এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে প্রতিফলিত রশ্মিটাকে আমি এদিকে নিলাম, আয়নার পিছনে নিলাম, যেহেতু এদিকে প্রতিফলিত রশ্মি নাই, ঠিক আছে, প্রতিফলিত রশ্মি কি মিলে নাই, প্রতিবিম্ব গঠিত হয় নাই, তার মানে আমরা এই সাইডে নেব। ঠিক আছে, তখন দেখবো যে প্রতিবিম্ব আমরা পাই কিনা। এবং এটা হচ্ছে আরেকটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় সেটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে আমরা এটাতে কিন্তু আপতিত রশ্মি, আমরা এটা তো মিলালে আমরা এদিকে চলে যাবো নাকি? মানে প্রতিফলিত রশ্মি দুটা মিলাইবা, প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এটা তো প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আমি মিলালাম, এই যে এটা মিলছে। হ্যাঁ, এই যে মিলছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভাইয়া প্রতিবিম্ব, বুঝছো? হ্যাঁ, প্রতিবিম্ব এটা কি, এটা হচ্ছে প্রতিবিম্ব। দেখো, সমতল দর্পণে সবসময় দর্পণের পিছনের প্রতিবিম্ব হবে। হ্যাঁ, এবং সমতল দর্পণে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যতটুকু দূরে, হ্যাঁ, দর্পণ থেকে প্রতিবিম্ব ঠিক ততটুক দূরে থাকবে। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 5 সেন্টিমিটার দূরে হবে প্রতিবিম্ব। মানে লক্ষ্যবস্তু যতটুকু দূরে থাকবে, লক্ষ্যবস্তু দর্পণ থেকে যতটুকু দূরে থাকবে, হ্যাঁ, প্রতিবিম্ব প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক ততটুকুই দূরে থাকবে সমতল দর্পণে। ঠিক আছে, ওকে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান কোথায়? এটা যদি দর্পণ হয়, দর্পণের পিছনে হয়েছে না প্রতিবিম্বের অবস্থান? হ্যাঁ, হয় না? প্রতিবিম্বের অবস্থান দেখো, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? কি লিখবা? যে প্রতিবিম্বের অবস্থান, এগুলোই তো লেখা লাগে, যে অবস্থান আর প্রকৃতি। প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে? হ্যাঁ, দর্পণের পিছনে। দর্পণের কোথায়? দর্পণের পিছনে। ঠিক আছে, দর্পণের পিছনে। এবং বিম্বের প্রকৃতি কি? বিম্বের প্রকৃতি কি হয়েছে ভাইয়া? বিম্বের প্রকৃতি কি? প্রকৃতি অবাস্তব না? হ্যাঁ, এদিকে যদি আসে, দর্পণে যদি এদিকে সামনে আসে তাহলে এটা হচ্ছে বাস্তব, আর দর্পণের পিছনে গেলে এটা হচ্ছে অবাস্তব। অবাস্তব, ঠিক আছে, অবাস্তব। অবাস্তব এবং কি, অবাস্তব হলে এটা সোজা হবে। সোজা কি? সোজা হচ্ছে এটা, এটা সোজাসুজি এটা হচ্ছে না? হ্যাঁ, এখন সোজাসুজি এটা এসে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার অবাস্তব এবং সোজা, মানে এটার উপরে এটার ওইটার সমান সমান, বা এটা যদি উপরে প্রতিবিম্ব হয় তাহলে উপরে প্রতিবিম্ব যেটা হয় এটা হচ্ছে সোজা। ঠিক আছে, এবং এই লাইনের যখন নিচে আসা পড়বো প্রতিবিম্ব, তখন এটা হবে উল্টা। ঠিক আছে, এটা আমরা ওই কি তোমার গোলীয় দর্পণে পাবো।
ঠিক আছে, অবাস্তব সোজা। হ্যাঁ, এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হয়? হ্যাঁ, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি সমান না? হ্যাঁ, কি লিখবা যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি সমান। এটা আমরা একটা লক্ষ্যবস্তু কি বিন্দু রাখছি, বিন্দু রাখার পরে আমরা প্রতিবিম্বটা দেখলাম। এখন আমরা লক্ষ্যবস্তু রাখবো একটা, ঠিক আছে। এখন একটা বিন্দুর লক্ষ্যবস্তু, বিন্দুর বিম্ব দেখলাম। এখন এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো হচ্ছে একটা বস্তুর প্রতিবিম্ব, ঠিক আছে। ধরো আমরা এই যে এখান থেকে এই যে একটা বস্তু রাখলাম, একটা বস্তু একটা বস্তু রাখলাম, ঠিক আছে, একটা বস্তু রাখলাম, ঠিক আছে, একটা বস্তু রাখলাম। তাহলে দেখো, এখানে দেখো, এই যে এইটা দেখো, তাহলে আমরা কি জানি? সমতল দর্পণের দুইটা সূত্র। তুমি দুইটা বিন্দু থেকে সমতল দর্পণের সূত্রটাকে জাস্ট প্রয়োগ করবা, যে সমান্তরাল গেলে সমান্তরালে ফিরে আসবে, সমান্তরাল গেলে সমান্তরালে ফিরে আসবে, এবং যদি কি হয়, যদি 30 ডিগ্রি কোণে যায় আবার 30 ডিগ্রি কোণে চলে যাবে। তো এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে যেটা প্রতিফলিত হয়েছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। তো আমরা দুইটা দিবা, ঠিক আছে, দুইটা করবা, একবার আপতিত করবা, আবার আপতিত, মানে দুইটা আপতিত করবা। আপতিত রশ্মি দিয়ে দুইটা প্রতিফলিত রশ্মি বানাবা প্রথম বিন্দু থেকে, দ্বিতীয় বিন্দু থেকে সেম দুইটা প্রতিফলিত রশ্মি বানাবা। এটা একটা, ঠিক আছে। একটা বিন্দু যখন আছে তখন কিন্তু আমরা একটা দিয়ে করছি, ঠিক আছে, একটা দিয়ে করলাম। কিন্তু এখন তো এখন তো একটা লক্ষ্যবস্তু রাখছি নাকি, একটা লক্ষ্যবস্তু রাখছি, দুইটা মাথা আছে না লক্ষ্যবস্তু, দুইটা থেকে আমাদের করতে হবে। একটা সমান্তরাল গেছে, সমান্তরাল থেকে সমান্তরালে ফিরে আসছে, ঠিক আছে, সমান্তরালে ফিরে আসছে। আবার একটা লক্ষ্যবস্তু কি হয়েছে, এটা 30 ডিগ্রি গেলে আবার 30 ডিগ্রি বা 45 ডিগ্রি গেলে 45 ডিগ্রি চলে আসবে। এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। এখন আমরা জাস্ট মিলাবো আর কি, ঠিক আছে। আমরা কি জানি যে সমতল দর্পণে সবসময় প্রতিবিম্ব হয় কি অবাস্তব হয়, মানে দর্পণের পিছনে হয় সবসময় প্রতিবিম্ব। এটা মনে রাখবা, সমতল দর্পণে সবসময় প্রতিবিম্ব অবাস্তব হবে। তাহলে আমরা আপতিত রশ্মি কি, এটা এটা প্রতিফলিত রশ্মি, এটা না, প্রতিফলিত রশ্মিটা আমরা মনে মনে মিলাবো, ঠিক আছে, মনে মিলাবো। এবং এই যে, ঠিক আছে, এটা মিলাইছি, এটা একটা একটা হয়েছে, ঠিক আছে। এই বিন্দু হচ্ছে এটা, এবং এই বিন্দুটা আমরা মিলাবো। দেখো, এটা একটা প্রতিফলিত রশ্মি, হ্যাঁ, প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা এভাবে গেছে না, এটা এভাবেই যাবে এদিকে, ঠিক আছে, এটা এভাবে গিয়ে, ঠিক আছে, এই যে প্রতিফলিত রশ্মি, এই যে লক্ষ্যবস্তু, ঠিক আছে, লক্ষ্যবস্তু। দেখো তো, এইটা এই লক্ষ্যবস্তু আর এই লক্ষ্যবস্তু কি এক সমান না? হ্যাঁ, এটা 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 অতটুক, এটা অতটুক, এক সমান না? হ্যাঁ, তার মানে সমতল দর্পণে প্রতিবিম্বের দৈর্ঘ্য ততটুক, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য ততটুক, এবং সমতল দর্পণে সবসময় অবাস্তব প্রতিবিম্ব দেখা দিবে, ঠিক আছে। প্রতিবিম্ব বোঝা গেছে? প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব হচ্ছে দুইটা প্রতিফলিত সেটা মিলিত হবে, সেটা হচ্ছে প্রতিবিম্ব। এবং একটা লক্ষ্যবস্তু, তোমাকে একটা বিন্দু দিয়ে বুঝালাম যে একটা বিন্দু দিয়ে শুধু অথচ একটা হবে। এবং যখন তুমি একটা লক্ষ্যবস্তু রাখবা তখন কি দুইটা বিন্দু পাবা, দুইটা বিন্দু থেকে কি সমান্তরাল দিবা, এবং 30 ডিগ্রি দেখলে 30 ডিগ্রি করে যাবে, ঠিক আছে। এই দুইটা সূত্র জাস্ট প্রয়োগ করবা, সমতল দুইটা সূত্র প্রয়োগ করবা, সমান্তরাল গেলে সমান্তরালে আসবে, এবং 30 ডিগ্রি করে গেলে 30 ডিগ্রি করে যাবে। এই দুইটা প্রয়োগ করে তুমি কি দর্পণের পিছনে কি দুইটা প্রতিফলিত রশ্মি মিলাইবা, মিলানোর পরে তুমি প্রতিবিম্ব পাইবা, ঠিক আছে। এটা ছিল হচ্ছে তোমার সমতল দর্পণের প্রতিবিম্ব, ঠিক আছে। তো এতক্ষণ আমরা সমতল দর্পণ নিয়ে কথা বলেছি, যে সমতল দর্পণে কি কি আছে ভাইয়া? দুইটা সূত্র আছে, 30 ডিগ্রি কোণে গেলে 30 ডিগ্রি কোণে যাবে, এবং যদি সমান্তরালে যায় তাহলে সমান্তরালে ফিরে আসবে রেখা। একটা আলো সমান্তরালে দিলে সমান্তরালে আসবে, একটা আলো যদি 30 ডিগ্রি কোণে দাও তার 30 ডিগ্রি কোণে আবার ফিরে আসবে। এটা হচ্ছে সমতল দর্পণের দুইটা সূত্র। এবং সমতল দর্পণে একটা বিন্দু দিয়েও তোমাকে প্রতিবিম্বকে দেখিয়েছি, আবার একটা লক্ষ্যবস্তু দিয়েও তোমাকে কি প্রতিবিম্ব কিভাবে বের করবা এটাও আমি তোমাকে দেখিয়েছি। এখন আমি তোমাকে, যেমন গোলীয় দর্পণে কি কি আছে, গোলীয় দর্পণ নিয়ে কথা বলবো। গোলীয় দর্পণে কি উত্তল, অবতল। হ্যাঁ, অবতল দর্পণ যেটা, অবতল দর্পণে তোমার অবতল এবং উত্তল দর্পণের তিনটা সূত্র আছে, যে আলো অবতল দর্পণ বা উত্তল দর্পণে কোন দিক দিয়ে গেলে কোন দিকে আসবে, এটা তিনটা সূত্র আছে। সমতল দর্পণ দুইটা, আর গোলীয় দর্পণ হচ্ছে তিনটা, অবতল এবং উত্তল দুইটার মধ্যে তিনটা, একই সেম। হ্যাঁ, আচ্ছা। তো অবতল দর্পণে এটা শুরু করার আগে আমি তোমাকে কিছু তোমাকে একটা জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে কি অবতল দর্পণ, অবতল দর্পণ না, অবতল দর্পণ। কারণ অবতল পৃষ্ঠটি মসৃণ, অবতল পৃষ্ঠটি হচ্ছে এটা, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, এবং উঁচু যেটা এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, এটা তোমাকে আগেই পড়াইছি, ঠিক আছে। এবং এই যে রেখাটা, এই রেখাটার মধ্যবিন্দু কি ভাইয়া? এই রেখাটার মধ্যবিন্দু হচ্ছে মেরু, মেরুকে পি দ্বারা প্রকাশ করে, এবং মধ্যবিন্দু দিয়ে কিন্তু একটা রেখা যাইতেছে,
এই রেখাটা হচ্ছে, এটা যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, আর এই যে মেরু মেরু যে চিত্র করে যে রেখাটা গিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে এ বি। এ বি হচ্ছে কি, এটা হচ্ছে প্রধান অক্ষ বলা হয়। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে প্রধান অক্ষ বলা হয়। এবং তুমি একটা কেন্দ্র যে কোনো জায়গায় ধরতে পারবা, ঠিক আছে। যেহেতু আমরা অবতল দর্পণের কথা বলতেছি, অবতল দর্পণে, ঠিক আছে, অবতল দর্পণে এদিকে ধরবা, অবতল দর্পণে এদিকে। তাহলে তাহলে এটা হচ্ছে তোমার সি হচ্ছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। এটা তুমি যে কোনো জায়গায় নিজের ইচ্ছা মতো ধরতে পারবা। এবং মেরু থেকে কেন্দ্র, মেরু থেকে কেন্দ্র এর মধ্যবর্তী যে স্থান, সেটা হচ্ছে তোমার ফোকাস। মানে মেরু থেকে এই কেন্দ্র পর্যন্ত যে রেখাটা, সেটা হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এবং এই বক্রতার ব্যাসার্ধ, মেরু থেকে কেন্দ্র বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ অর্ধেক, যে অর্ধেক হচ্ছে তোমার ফোকাস, ঠিক আছে। অর্ধেক যেটা, এটা হচ্ছে ফোকাস। তাহলে ফোকাসের সূত্রটা কি হইতেছে? r/2। মানে বক্রতার ব্যাসার্ধ, এই মেরু থেকে কেন্দ্র হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ দিলে তো অর্ধেক হয়, অর্ধেক হচ্ছে তোমার ফোকাস, ঠিক আছে। তাহলে আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর হচ্ছে কি ভাইয়া? আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এবং এখানে এফ হইতেছে ফোকাস দূরত্ব। এফ কি ভাইয়া? এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ঠিক আছে। ওকে, এখন এগুলো হচ্ছে জানা দরকার, সূত্র জানার আগে এগুলা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তিনটা সূত্র। কি বললাম ভাইয়া? তিনটা সূত্র গোলীয় দর্পণে, মানে অবতল উত্তল দুটার মধ্যে কি তিনটা সূত্র আছে। তিনটা সূত্র অবতল দর্পণে প্রয়োগ করবা, উত্তল দর্পণেও প্রয়োগ করবা। দেখো, যদি কোন রেখা যদি, ঠিক আছে, কোনো আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে, কি এই যে এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে, কি এইটা ভাইয়া, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরালে যদি যাই, তাহলে কোন দিক দিয়ে যাবে? তাহলে সমান্তরালে যায়, তাহলে ফোকাস দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে প্রথম সূত্র গোলীয় দর্পণে, অবতল দর্পণে আর কি। হ্যাঁ, যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, প্রধান অক্ষে না, এটা প্রধান অক্ষ না, প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে ফোকাস দিয়ে যাবে আলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা যদি সমান্তরালে যায় কোনো আলো, তাহলে এটা ফোকাস দিয়ে যাবে। এবং যদি ফোকাস দিয়ে যায়, যদি ফোকাস দিয়ে যায়, তাহলে কি হবে? যদি ফোকাস দিয়ে যায়, তাহলে সমান্তরালে আসবে, তাহলে সমান্তরালে আসবে, ঠিক আছে। যদি ফোকাস দিয়ে যায়, তাহলে সমান্তরালে আসবে, ঠিক আছে। দুটা সূত্র ক্লিয়ার? যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে ফোকাস দিয়ে যাবে, যদি ফোকাস দিয়ে যায়, তাহলে সমান্তরালে আসবে, ঠিক আছে। দুইটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে, যদি কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র না, কেন্দ্র, হ্যাঁ, কেন্দ্র, এটা যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে আবার এই কেন্দ্র দিয়ে ফিরে আসবে, কেন্দ্র দিয়ে যদি যায়, তাহলে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। এটা হচ্ছে 3 নম্বর সূত্র, ঠিক আছে। তাহলে তিনটা সূত্র কি কি ভাইয়া? যদি প্রধান অক্ষের সমান্তরালে যাই, তাহলে এই যে ফোকাস বিন্দু দিলাম না, ফোকাস বিন্দু তোমার দিতে হবে, কিন্তু আগে পড়াইলাম তোমার এটা। হ্যাঁ, যদি সমান্তরালে যাই, তাহলে ফোকাস দিয়ে যাবে, এবং যদি ফোকাস দিয়ে যাই, তাহলে সমান্তরালে আসবে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এবং তৃতীয় সূত্র কি? যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে আবার প্রতিফলিত রশ্মিটা কেন্দ্র দিয়ে যাবে। এটা হচ্ছে 3 নম্বর সূত্র। হ্যাঁ, এ বি হচ্ছে প্রধান অক্ষ, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর আর হইতেছে হচ্ছে পি থেকে সি এর যতটুকু দূরত্ব, এটা হচ্ছে আর, মানে বক্রতার ব্যাসার্ধ। মেরু থেকে কেন্দ্র হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ক্লিয়ার? হ্যাঁ, এটা যদি জানো, এখন আমি মেন জায়গায় যাব, ঠিক আছে। এখন তো তুমি বুঝে ফেলছো নাকি, যে উত্তল দর্পণ বা অবতল দর্পণে একটা রশ্মি আসলে, এসে পড়লে এটা কোন দিকে যাবে, এটা তো জেনে ফেলছো নাকি? হ্যাঁ, সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল যাবে। এবং 3 নম্বর হচ্ছে কেন্দ্র দিয়ে যদি যাই, তাহলে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। তিনটা সূত্র যদি জানো, তাহলে তুমি প্রতিবিম্ব আঁকা একদম ইজি, ঠিক আছে। ওকে, দেখো, আমি একটা দেখো, এই যে অবতল দর্পণ, প্রথমে অবতল দর্পণ দিয়ে বোঝাই, ঠিক আছে, তারপর আমি উত্তলে যাব। হ্যাঁ, এটা হচ্ছে মেরু, দুই রেখার মধ্যবর্তী স্থান মেরু, এবং মেরু দিয়ে যেটা যায়, এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা যদি বি ধরি, এটা যদি এ ধরি, ঠিক আছে, এই হচ্ছে প্রধান অক্ষ। এবং কেন্দ্র প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে, তোমার সৃজনশীল যখন আসবে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে কেন্দ্র, কেন্দ্র কতটুকু দূরত্ব, বা প্রতিবিম্ব কতটুকু দূরত্ব, এগুলো আমি আসতেছি তোমাকে বোঝাবো, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্র। হ্যাঁ, এটা কি ভাইয়া? এটা হচ্ছে কেন্দ্র। এবং কেন্দ্র এবং মেরুর যে মাঝখানে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস।
এই ফোকাস এবং কেন্দ্র তো আমার লাগবে, কারণ আমার সূত্রের মধ্যে তো একটা ফোকাস দিয়ে যাবে, একটা কেন্দ্র দিয়ে যাবে নাকি, এমন আছে। ওকে, তাহলে তোমার লক্ষ্যবস্তু তোমার 6টা জায়গায় বলতে পারবে সর্বোচ্চ, প্রশ্নের মধ্যে 6টা জায়গায় মানে বলতে পারে যে লক্ষ্যবস্তু এখানে রাখলে প্রতিবিম্ব কোথায় কোথায় হবে, বা লক্ষ্যবস্তু এখানে রাখলে কোথায় হবে। আচ্ছা 6টা জায়গা কি তোমাকে দেখাই, ঠিক আছে। একটা হচ্ছে প্রথম জায়গা হচ্ছে বলবে যে অসীম থেকে যদি কোনো আলো আসে, অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার, অসীম থেকে, মানে জানা নেই কোন জায়গা থেকে আসবে আলো, জানা নেই। এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, এটা সবগুলো ব্যাখ্যা করবো, আগে বুঝো। একটা হচ্ছে অসীম দিকে আসবে, একটা হচ্ছে অসীম দিকে আসবে, ঠিক আছে, অসীম থেকে, অসীম দিকে আসবে, এটা তোমার জানা নেই কোন জায়গা থেকে আসবে। হ্যাঁ, আচ্ছা। এবং আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে অসীম দিকে, অসীম কোনগুলা, অসীম হচ্ছে তোমার কেন্দ্রের বাইরের দিকে যেগুলা, কেন্দ্রের এই যে এইদিকে যেগুলা, এইগুলো হচ্ছে অসীম। কেন্দ্রের অতটুকু যদি আসো তাহলে এটা অসীম, ঠিক আছে। কেন্দ্রের এই সাইডে যত এই সাইডে আসলে এটাকে কি বলা হয়, অসীম বলা হয়, ঠিক আছে। তাহলে অসীম প্রথমটা হচ্ছে অসীম দিকে আসবে, আমাদের জানা নেই কোন 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 জায়গা থেকে আসবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে অসীম দিকে আসবে কিন্তু জানা আছে যে এখান থেকে 25 সেন্টিমিটার, এখান থেকে 20 সেন্টিমিটার কেন্দ্র হয়, তাহলে 25 সেন্টিমিটার অতটুকু, তার মানে এটা আমাদের জানা আছে অসীম থেকে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় টাইপ। যদি বলে যে অসীমে একটা লক্ষ্যবস্তু রাখা আছে, হ্যাঁ, তাহলে এটার প্রতিবিম্ব কোথায় ঘটবে, তখন তুমি 3 সূত্র দিবা। আচ্ছা, আমি এটা তো বুঝে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। এবং আরেক জায়গায় বলবে 3 নাম্বার, বলবে যে কেন্দ্রের মধ্যে যদি তুমি একটা লক্ষ্যবস্তু রাখো, কেন্দ্রের মধ্যে, এটা কেন্দ্র না, এই কেন্দ্রের মধ্যে যদি তুমি লক্ষ্যবস্তু রাখো তাহলে প্রতিবিম্ব কোথায় ঘটবে। হ্যাঁ, এটা বলতে পারে। আবার কেন্দ্র এবং ফোকাস কয়টা কয়টা জায়গা আমি তোমাকে বুঝাতেছি, ঠিক আছে। কোন কোন জায়গায় বলতে পারে, এর বাইরে আর কোন জায়গায় বলবে না। কেন্দ্র এবং ফোকাস এর মাঝখানে যদি তুমি লক্ষ্যবস্তু রাখো তাহলে প্রতিবিম্ব কোথায় ঘটবে, এটাও বলতে পারে। আবার ফোকাসে একটা লক্ষ্যবস্তু রাখলে এটা কোথায় কি, এটা এর প্রতিবিম্ব কোথায় ঘটবে, এটাও বলতে পারে। আবার ফোকাস এবং মেরুর মাঝখানে, এখানে যদি লক্ষ্যবস্তু রাখো তাহলে তোমার প্রতিবিম্ব কোথায় ঘটবে, এই 6টা জায়গায় শুধু বলবে, ঠিক আছে। এই 6টা জায়গায় শুধু বলবে, যে এই 6টা জায়গায় যে কোনো একটা জায়গায় বলবে যেখানে রাখলে প্রতিবিম্ব কোথায় ঘটবে, এর বাইরে আর কোন জায়গা দিবে না, ঠিক আছে। তো এই সবগুলো জায়গায় আমি বলে দিতেছি যে কোন জায়গায় থাকলে কিভাবে প্রতিবিম্ব তৈরি করবা। তুমি তো সূত্র সব এখন শিখিয়ে ফেলছো নাকি, সূত্র সব জানা আছে, এখন সূত্র প্রয়োগ করবা আর দুইটার প্রতিফলিত রশ্মি মিলিয়ে দিবা, ঠিক আছে, আর কিচ্ছু করতে হইব না। ওকে, দেখো, তাহলে আমি প্রথম সূত্র তোমাকে দেখাই। হ্যাঁ, প্রথম সূত্র দেখাই। এটা হচ্ছে মেরু। হ্যাঁ, এই মেরুদের সোজা যেতে যায় এটা হচ্ছে রেখা, ঠিক আছে, প্রধান অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র। তো অসীম থেকে আসে, অসীম থেকে আসলে তো এটা সমান্তরাল যাবে না, অসীম থেকে আসলে কি হবে, অসীম থেকে আসতেছে, এই যে ফোকাস দিয়ে গেল, ফোকাস দিয়ে গেলে কি হবে, হ্যাঁ, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে, ফোকাস দিয়ে গেলে কোথায় যাবে, সমান্তরাল। আমরা সূত্র পড়ছি না, যদি ফোকাস দিয়ে যায় তাহলে সমান্তরাল যাবে, যদি সমান্তরাল আসে তাহলে ফোকাস দিয়ে যাবে। সূত্রগুলো আমি জাস্ট প্রয়োগ করতেছি এখন, ঠিক আছে। এবং আরেকটা কি, যদি কেন্দ্র দিয়ে যায়, দুইটা তো দিতে হবে, দুইটা প্রতিফলিত রশ্মি যদি না পাও তাহলে তো তুমি প্রতিবিম্ব তৈরি করতে পারবা না। হ্যাঁ, আচ্ছা, দেখো আরেকটা হচ্ছে কি, তোমার কেন্দ্র দিয়ে যদি যায়, ঠিক আছে, কেন্দ্র দিয়ে যদি যায়, দেখো কেন্দ্র দিয়ে যদি যায়, ঠিক আছে, কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে আবার কেন্দ্র দিয়েই ফিরে আসবে, কেন্দ্র দিয়েই ফিরে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো প্রতিবিম্বটা কোথায় হইতেছে, প্রতিবিম্বটা এখানে আসতেছে, ঠিক আছে। এই প্রতিবিম্বটা কি একেবারে ফোকাসে আসবে, ঠিক আছে, প্রতিবিম্ব একেবারে ফোকাসে আসছে, এটা তো গরমিল আছে, এটা একটু ফোকাসে আসবে ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে অসীম দিকে যদি কোনো কিছু আসে তাহলে এটা কোথায় আসবে, এটা ফোকাসে আসবে, মনে রাখবা কিন্তু। ফোকাসে ছাড়া যদি অন্য জায়গায় আসে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমার কেন্দ্র এবং কেন্দ্র তো ঠিক আছে, ফোকাসটা একেবারে সুন্দর করে মেপে একেবারে মাঝখানে দিবা, দুইটার মেরু এবং কেন্দ্রের মাঝখানে দিবা, আর নাহলে কিন্তু মিলবে না, গরমিল হয়ে যাবে, ঠিক আছে। এটা তুমি স্কেল দিয়ে করবা। হ্যাঁ, তাহলে অসীম থেকে যদি কোনো কিছু কোনো আলো আসে তাহলে এটার প্রতিবিম্ব কোথায় হবে, প্রতিবিম্ব হচ্ছে ফোকাসে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি কি লিখবা, যে বিম্বের অবস্থান কি। হ্যাঁ, দেখো বিম্বের অবস্থান কোথায়, বিম্বের অবস্থান এবার কি নিচে, নিচে তোমার লিখতে হবে নাকি, বিম্বের অবস্থান হচ্ছে ফোকাসে। এবং বিম্বের প্রকৃতি, এবং বিম্বের প্রকৃতি কোথায়, বিম্বের প্রকৃতি কি, এটা কি, এই যে প্রধান অক্ষ, প্রধান অক্ষে যদি নিচে আসে প্রতিবিম্ব, সরি, দর্পণে যদি সামনে আসে তাহলে হচ্ছে বাস্তব, তাহলে হচ্ছে
বাস্তব, হ্যাঁ। এবং যে প্রধান অক্ষের নিচে যদি আসে, এবং প্রধান অক্ষের নিচে যদি আসে প্রতিবিম্ব, তাহলে হচ্ছে এটা উল্টো, হ্যাঁ। যদি প্রধান অক্ষের নিচে আসে তাহলে উল্টো, প্রধান অক্ষের উপরে আসলে এটা কি সোজা, হ্যাঁ। এবং এটা কি, দেখো এটা কি লক্ষ্যবস্তু কি অনেক বড় হইতে পারে না, কারণ অসীম থেকে আসতেছে, তার মানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য অনেক বড়, হ্যাঁ। তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি অনেক বড় হয়, তাহলে এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য কতটুকু, প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রধান অক্ষ থেকে এটা প্রতিবিম্ব অতটুকু হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো এটা তো অনেক বড়, আমাদের জানা নাই কোত্থেকে আসছে। তো এইটা থেকে এটা কি অনেক ছোট না, অনেক ছোট না, হ্যাঁ। তাহলে কি হবে, অত্যন্ত কর্বিত, ঠিক আছে। অত্যন্ত কর্বিত, কর্বিত, কর্বিত কখন লিখবা, যখন লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য ছোট হয় তখন হচ্ছে কর্বিত, এবং যদি বেশি ছোট হয় তাহলে অত্যন্ত কর্বিত। এবং প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য থেকে যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য বড় হয়, ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে হচ্ছে লিখবা বিবর্ধিত। সামনে তো আসতেছি, সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, দেখো, তো এইটা গেল হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, প্রথম। এখন আমরা পড়বো হচ্ছে তোমার অসীম দিকে, হ্যাঁ। অসীম দিকে পড়লাম না, দেখো অসীম দিকে পড়লাম, এটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। অসীম দিকে পড়লাম, ঠিক আছে। এখন অসীম দিকে বললাম, যেমন কোথা থেকে আসছে জানা নাই, এখন হচ্ছে জানা আছে যে অসীম দিকে এখান থেকে আসছে, এখানে একটা লক্ষ্যবস্তু রাখা আছে। তাহলে তুমি দুইটা সূত্র প্রয়োগ করবা লক্ষ্যবস্তু থেকে, এটা একটা লক্ষ্যবস্তু, যদি সমান্তরালে আসে তাহলে ফোকাস দিয়ে যাবে, এবং যদি ফোকাস দিয়ে আসে, হ্যাঁ, ফোকাস দিয়ে আসে তাহলে সমান্তরালে যাবে, যদি ফোকাস দিয়ে আসে তাহলে সমান্তরালে যাবে। তাহলে এই যে এটা তো আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি কি এই দুইটা না, তো এই দুইটা যে জায়গায় মিলিত হয়েছে সেটা তো প্রতিবিম্ব, তাহলে এই যে প্রতিবিম্ব, ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে ও যদি অসীমে পড়ে আর কি, যদি অসীমে দেওয়া থাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, তাহলে দেখো এটা লক্ষ্যবস্তু, ঠিক আছে, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে বিম্বের অবস্থান কোথায় হবে, বিম্বের অবস্থান কোথায় হবে ভাইয়া, বিম্বের অবস্থান তো কি, হ্যাঁ, বিম্বের অবস্থান কি, দেখো বিম্বের অবস্থান কি, কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে না, হ্যাঁ। তাহলে বিম্বের অবস্থান কি লিখবা, কেন্দ্র ও ফোকাস এর কি মাঝখানে, কেন্দ্র ফোকাসের মাঝখানে। এবং বিম্বের প্রকৃতি কি, এটা তো বাস্তব, আয়নার এদিকে আসছে নাকি, আয়নার সামনে আছে, বাস্তব, ঠিক আছে, বাস্তব। এবং প্রধান অক্ষের নিচে থাকলে কি উল্টো, প্রধান অক্ষের নিচে যদি প্রতিবিম্ব থাকে তাহলে উল্টো। এবং এটার দিকে এটা কি ছোট, এটার দিকে এটা প্রতিবিম্বের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য কি ছোট, তাই এটা কি হবে কর্বিত, এবং বেশি ছোট হলে অত্যন্ত কর্বিত। ওকে, দেখো, এখন দেখো, তাহলে দুইটা গেল, হ্যাঁ। এখন আমরা কোথায় বসাবো, হ্যাঁ, এখন আমরা, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, হ্যাঁ। এখন আমরা লক্ষ্যবস্তু কোত্থেকে আসছে জানা নেই, সরি, মানে আলোক রশ্মি কোথা থেকে আসছে জানা নেই, এফার্টটা আমরা পড়ছি কোনটা, যে অসীমে থাকলে, হ্যাঁ। এখন হচ্ছে আমরা কেন্দ্রের মধ্যে যদি রাখি, লক্ষ্যবস্তু যদি কেন্দ্রের মধ্যে রাখি তাহলে কি হবে, হ্যাঁ, লক্ষ্যবস্তু যদি কেন্দ্রের মধ্যে রাখি তাহলে কি হবে, সমান্তরাল গেলে আমরা সূত্র প্রয়োগ করি, সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে, এবং ফোকাস দিয়ে গেলে কি ভাইয়া সমান্তরালে যাবে, ঠিক আছে, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে, হ্যাঁ। আহ, আচ্ছা, দেখো ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে, এটা তোমার কেন্দ্রের মধ্যে থাকবে, হ্যাঁ, কেন্দ্রের মধ্যে থাকবে, আহ কেন্দ্রের মধ্যে থাকবে নাকি, কেন্দ্রের মধ্যে থাকবে, কেন্দ্রের মধ্যে থাকবে। আচ্ছা, দেখো কেন্দ্রের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কি জানো, কারণ হচ্ছে বলবে যে লক্ষ্যবস্তু কোন জায়গায় রাখলে প্রতিবিম্ব কেন্দ্রের মধ্যে হবে, কেন্দ্র, প্রতিবিম্ব কেন্দ্রের মধ্যে হবে, লক্ষ্যবস্তু কোন জায়গায় রাখলে প্রতিবিম্ব কেন্দ্রের মধ্যে আসবে, ঠিক আছে। তাহলে লক্ষ্যবস্তু কোথায় রাখলে, কেন্দ্রের মধ্যে রাখলে প্রতিবিম্ব কেন্দ্রের মধ্যে আসবে, হ্যাঁ। তাহলে বিম্বের অবস্থান কোথায়, বিম্বের অবস্থান কোথায়, হ্যাঁ, বিম্বের অবস্থান কি কেন্দ্রের মধ্যে না, বিম্বের অবস্থান কেন্দ্র, তাহলে বিম্বের অবস্থান কি ভাইয়া, বিম্বের অবস্থান হচ্ছে কেন্দ্রে। এবং বিম্বের প্রকৃতি কি, যেহেতু আয়নার সামনে তাহলে বাস্তব, বাস্তব এবং কি বাস্তব এবং উল্টো,
বাস্তব হলে উল্টো, অবাস্তব হলে সোজা। উল্টো এবং কি এটা কি সমান। সমান হলে কি করবা? হ্যাঁ, সমান হলে কি লিখবা? যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সমান সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য, মানে এক সমান আর কি। ঠিক আছে, মানে এটা লিখবা আর কি, এম বিবর্ধিত মান মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য কি এবং ওয়ানের সমান। ঠিক আছে, মানে এটা দিয়ে কি বোঝা যায়? প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এক সমান। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আহ বারে বারে মুছতে হয়। হ্যাঁ, একটা স্মার্ট বোর্ড থাকলে তো সুন্দর দিকে সহজে পড়া যেত। দেখো, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ, প্রধান অক্ষ, এটা হচ্ছে কেন্দ্র, এবং এটা হচ্ছে কি ভাইয়া? ফোকাস। আমরা কেন্দ্রের মধ্যে রেখে দেখছি। ঠিক আছে, কেন্দ্রের মধ্যে রাখলে কি হয়? প্রতিবিম্ব কেন্দ্রের মধ্যে আসে। এখন কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি রাখি আমরা, কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি রাখি, তখন আমরা মাঝখানে রেখে একটা সূত্র প্রয়োগ করবা। সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে, এবং ফোকাস দিয়ে গেলে কি করবে? ফোকাস দিয়ে গেলে সমান্তরাল যাবে। হ্যাঁ, ঠিক আছে, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল যাবে। এটা লক্ষ্যবস্তু, এটা লক্ষ্যবস্তু কি এদিকে আসছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা দুইটা, এটা তো আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি তো জানোই কোনটা। তো দুইটা, এটা প্রতিফলিত রশ্মি, এটা প্রতিফলিত। প্রতিফলিত রশ্মি দুইটা যেখানে মিলিত হয় সেটা তো প্রতিবিম্ব। এই যে প্রতিবিম্ব, তো প্রতিবিম্বটা কি? বিম্বের অবস্থান কোথায়? কেন্দ্র, কেন্দ্রের বাইরে না? তার মানে কি? হ্যাঁ, তার মানে অসীমে। হ্যাঁ, কেন্দ্রের বাইরে কি অসীমে না? তাহলে বিম্বের অবস্থান হচ্ছে অসীমে। এবং বিম্বের প্রকৃতি কি? বাস্তব, যেহেতু আয়নার সামনে আসছে। বাস্তব এবং উল্টো, যেহেতু পদাঙ্কের নিচে, তার মানে কি? উল্টো। পদাঙ্কের উপরে হলে সোজা। হ্যাঁ, এবং দেখো, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য কি? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য কি বড় না? হ্যাঁ, বড় না। তার মানে কি লিখবা? যে বিবর্ধিত। পাইছো বিবর্ধিত? হ্যাঁ, এই যে বিবর্ধিত। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যতে প্রতিবিম্বের দৈর্ঘ্য বড়। ঠিক আছে, তার মানে এটা কি? বিবর্ধিত। এগুলো জাস্ট লিখবা। ঠিক আছে, এখন দেখো, মানে বিবর্ধিত মানে কি? বিবর্ধিত মানে কি? এম বড় আর কি ওয়ানের থেকে। ঠিক আছে, বিবর্ধিত মানে এম বড় ওয়ানের থেকে। হ্যাঁ, এবং খর্বিত মানে কি? খর্বিত মানে কি? এম হচ্ছে ছোট ওয়ান থেকে। খর্বিত মানে এম ছোট ওয়ানের থেকে। ঠিক আছে, ওকে। এখন দেখো, তাহলে আমাদের তিনটা গেল নাকি? তিনটা না চারটা গেছে? এটা হচ্ছে মেরু, মেরুতে গেছে। এটা বি, এ বি প্রধান অক্ষ, কেন্দ্র, এবং কেন্দ্র এবং মেরুর মাঝখানে হচ্ছে ফোকাস। এখন আমরা ফোকাসে রাখবো। এখন আমরা কোথায় রাখবো? ফোকাসে রাখবো লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু, এই যে লক্ষ্যবস্তু কিন্তু এটা, আর এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এটা হচ্ছে লক্ষ্যবস্তু, আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে অতটুকু। মানে প্রধান অক্ষ থেকে লক্ষ্যবস্তুর পর্যন্ত এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে আমরা সূত্র প্রয়োগ করি, সমান্তরাল যদি যায় তাহলে ফোকাস দিয়ে যাবে, নাকি? ফোকাস দিয়ে যাবে না? হ্যাঁ, তাহলে ফোকাস দিয়ে যাবে। এবং আরেকটা কি, আমরা সমান্তরাল, সমান্তরাল ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে কি দিতে পারবো? দিতে পারবো না তো, নাকি? তাহলে আমাদের যে আরেকটা সূত্র আছে না, তিনটে সূত্র, কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে আসবে। এখন বলতে পারো ভাইয়া কেন্দ্র দিয়ে কিভাবে নেবো? কেন্দ্র তো পিছনে, নাকি? তাহলে তুমি এমন ভাবেই দিবা যেন মনে হয় যে কেন্দ্র দিয়ে যাইতেছে। যেমন এটার সই সই দিবা সামনে। ঠিক আছে, যে এটার সই সই দিবা। ঠিক আছে, সই সই দিবা যেমন। ঠিক আছে, এমন ভাবে দিবা মনে হবে যেন এটা কি, মনে হবে যেন, যেন এটা কি তোমার কেন্দ্র দিয়ে যাইতেছে। তাহলে কেন্দ্র দিয়ে গেলে কি হবে? কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে আসবে। কেন্দ্র দিয়ে গেলে কি? কেন্দ্র দিয়ে আসবে। আমরা তো সূত্র পড়ছি নাকি? হ্যাঁ, আচ্ছা, কেন্দ্র দিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখছো? হ্যাঁ, আমাদের রশ্মি প্রতিফলিত রশ্মি, বুঝছো? বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এখন দেখো এই দুইটা আলোর মধ্যে কিন্তু প্রতিফলিত রশ্মি কি মিলছে? মিলে নাই তো। হ্যাঁ, মিলে নাই তো। তার মানে আমরা আহ অন্যদিকে দেখি মিলে কিনা। হ্যাঁ, মিলে কিনা দেখি। তাহলে এই যে আচ্ছা, এটা কি মিলার কোনো সম্ভাবনা আছে? এটা কি মিলার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, মিলার তো কোনো সম্ভাবনা নাই, নাকি? এমন বেড়াইতেছে সমান্তরাল আছে দুটোটা। এটা কি মিলার সম্ভাবনা আছে? মিলতে পারে পরে গিয়ে, নাকি? হ্যাঁ, আচ্ছা, দেখো,
তাহলে যেহেতু মিলার কোনো মানে কোনো এও নেই, ওয়ে নেই, ঠিক আছে, মিলার কোনো ওয়ে নেই, হ্যাঁ, তাহলে বিম্বের অবস্থান কি, এদিকে গেল অসীমে, এদিকে গেল কি অসীমে, নাকি? হ্যাঁ, অসীম, এদিকে গেল কি অসীমে মিলতে পারে, এদিকে গেল অসীমে মিলতে পারে। ওকে, তাহলে এখানে আমরা বিম্বের প্রকৃতি কি লিখবো? হ্যাঁ, বিম্বের ক্ষেত্রে এটা কি এদিকে আছে এদিকে আছে, তাহলে বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে, তাহলে আমরা কি লিখবো? যে বাস্তব ও অবাস্তব, বাস্তব ও অবাস্তব। যেহেতু বাস্তব অবাস্তব দিচ্ছি, তার মানে এটা উল্টো হতে পারে সোজা হতে পারে, নাকি? উল্টো হতে পারে, এদিকে হলে উল্টা, ঠিক আছে, আবার এদিকে যদি হয় প্রধান অক্ষরের উপরে হবে না, তাহলে এটা সোজা, তাহলে সোজা ও কি ভাইয়া উল্টো, নাকি? হ্যাঁ, এবং সোজা এবং উল্টো, নাকি? এবং যদি হয় তাহলে এদিক দিয়ে যদি হয় তাহলে তো কোন জায়গায় হয়তো ঠিক নাই, নাকি? অনেক বড় হতে পারে। আবার এদিকে যদি হয় তাহলে তো অনেক বড় হতে পারে, নাকি? তার মানে অত্যন্ত বিবর্ধিত, যে যে কোনো দিক দিয়ে হোক অত্যন্ত বিবর্ধিত হবে, অত্যন্ত বিবর্ধিত, ঠিক আছে। এটা কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা আসবে যে লক্ষ্যবস্তু কোন জায়গায় রাখলে বাস্তব এবং অবাস্তব দুটোই পাওয়া যাবে, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি প্রশ্ন আসতে পারে যে লক্ষ্যবস্তু কোন জায়গায় রাখলে বাস্তব এবং অবাস্তব, হ্যাঁ, উভয় পাওয়া যাবে, তখন কি লক্ষ্যবস্তু যদি ফোকাসে রাখো তাহলে বাস্তব এবং অবাস্তব সোজা বা উল্টা কি পাওয়া যাবে, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আরেকটা আছে, হ্যাঁ, আরেকটা আছে। আচ্ছা, দেখো আরেকটা কি, দেখো এটা হচ্ছে মেরু, ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কেন্দ্র, আর দুইটার মাঝখানে হচ্ছে ফোকাস। হ্যাঁ, আরেকটা আছে ফোকাসে রাখলাম, এখন হচ্ছে আমরা ফোকাস এবং মেরুর মাঝখানে রাখবো, ঠিক আছে, ফোকাস এবং মেরুর মাঝখানে রাখবো, কারণ এটা যদি আমরা সমান্তরালে সমান্তরালে যাই তাহলে কি হবে, ফোকাস দিয়ে যাবে, হ্যাঁ, সমান্তরালে দিলে ফোকাস দিয়ে যাবে, হ্যাঁ, এখন তো ফোকাস দিয়ে যেতে পারবে না, সামনে এসে পড়ছে ফোকাসে, তাহলে আমরা কেন্দ্র দিয়ে দেবো, ঠিক আছে, কেন্দ্র দিয়ে এমন ভাবে দিব যাতে কেন্দ্র দিয়ে যাচ্ছে মনে হতেছে, ঠিক আছে, এটা, হ্যাঁ, কেন্দ্র দিয়ে যাচ্ছে মনে হইতেছে, ঠিক আছে, তারপরে যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, তাহলে আবার কি হবে, তাহলে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, ঠিক আছে। হ্যাঁ, কেন্দ্র দিয়ে ফিরে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এদিক দিয়ে তো মিলতেছে, এটা তো মিলতেছে না, তার মানে এদিক দিয়ে যদি আমরা দেই তাহলে দেখো, ঠিক আছে, এই যে মিলছে, ঠিক আছে, ঠিক আছে, মিলছে না? হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অবতল দর্পণে সবসময় কি, অবতল দর্পণে সবসময় বাস্তব প্রতিবিম্ব হয়, শুধুমাত্র ফোকাস এবং মেরুর মাঝখানে যদি রাখো লক্ষ্যবস্তু, তাহলেই একমাত্র শুধু অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, এটা একটু ব্যতিক্রম, তাই এটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, তাহলে কোথায় রাখলে অবতল দর্পণ কিন্তু সবসময় কি বাস্তব প্রতিবিম্ব হয়, তো এটা কি এটা কি হইতেছে, এটা তো অবাস্তব হয়ে যাইতেছে, নাকি? শুধুমাত্র এইখানে ফোকাস এবং মেরুর মাঝখানে রাখলে অবাস্তব প্রতিবিম্ব দেখা দেয়, আর না হলে সবসময় বাস্তব, ঠিক আছে। এবং সমতল দর্পণ আমরা কি জানি, সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, মানে আয়নার দর্পণের পেছনে প্রতিবিম্ব গঠিত হয়, এবং অবতল দর্পণে সবসময় কি বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, শুধুমাত্র ফোকাস এবং মিরর মাঝখানে রাখলে কি অবাস্তব প্রতিবিম্ব দেখা যায়, তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ না, এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে, তার মানে আমাদের উত্তল দর্পণে যা আছে, উত্তল দর্পণে যা আছে কি সবকিছু আমরা কি পড়ে ফেলছি, এখন আমাদের শুধু থাকবে হচ্ছে তোমার গলীয় দর্পণ, সরি, উত্তল দর্পণ, নাকি? এই যে উত্তল দর্পণ, তাহলে এদিকে আমি প্রলেপ দিয়ে দিই, উত্তল দর্পণ, এটা হচ্ছে মেরু, হ্যাঁ, মেরু, এটা হচ্ছে কেন্দ্র, হ্যাঁ, আচ্ছা কেন্দ্র এ, এটা হচ্ছে বি। এখন দেখো, এখন দেখো এইদিকে তো তোমার কেন্দ্র ফোকাস তো নাই, সব কেন্দ্র ফোকাস কিন্তু শুধু অবতল দর্পণে থাকে, উত্তল দর্পণে থাকে না, তার মানে উত্তল দর্পণে শুধু এক জায়গায় দিতে পারে, বা যে কোনো জায়গায় দিতে পারবা, তুমি লক্ষ্যবস্তু তুমি যে কোনো জায়গায় রাখতে পারবা, কারণ এখানে তো কোনো অসীম নাই, কেন্দ্র নাই, ফোকাস নাই, কিচ্ছু নাই, ঠিক আছে, তো কিছু নাই। হ্যাঁ, সবগুলা কি অবতল দর্পণে আছে, উত্তল দর্পণে কিচ্ছু নাই, তার মানে অবতল দর্পণে তুমি উত্তল দর্পণে শুধুমাত্র মানে তোমার যেখানে মনে হচ্ছে সেখানে তুমি কি লক্ষ্যবস্তু রাখতে পারবা, ঠিক আছে,
যে কোনো একদিকে লক্ষ্যবস্তু রাখলে উত্তল দর্পণে শুধু একটা জায়গায়, যে কোনো জায়গায় একটা জায়গায়, কারণ কারণ এই জায়গায় তো তোমার মনে করো কেন্দ্র ফোকাস কিচ্ছু নাই, নাকি কিছু আছে? কিছু নাই। তার মানে তুমি যে কোনো এক জায়গায় রাখতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা করি, ঠিক আছে। তো এদিক দিয়ে তো আমাদের কেন্দ্র কেন্দ্র দিতে হবে নাকি, কারণ কারণ কেন এটা বুঝতে পারবা, কেন্দ্র ফোকাস। হ্যাঁ, আচ্ছা। তো এখন একটা লক্ষ্যবস্তু থেকে এটা দেখো সমান্তরালে আসতেছে, সমান্তরালে গেলে কি দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে না? তাহলে ফোকাস তো এদিকে নাই, এদিকে আছে, এদিকে নাই। তার মানে তুমি এদিকে যে ফোকাস আছে, কেন্দ্র আছে, এগুলো দিতে হবে। কারণ তুমি এই ফোকাসটা এমন ভাবেই দিবা যেন মনে হবে যেন ফোকাস দিয়ে যাইতেছি, ঠিক আছে? মনে হবে যেন ফোকাস দিতে, যেমন দেখো ফোকাস দিয়ে যাইতেছে এই সোজা, তার মানে এটা এ সোজা যাবে, ঠিক আছে? এই যে এই সোজা যাবে। হ্যাঁ, মানে অবতল উত্তল দর্পণে তার কেন্দ্র ফোকাস নাই, কেন্দ্র ফোকাস তো শুধু অবতল দর্পণে। তার মানে তুমি একটা সমান্তরালে গেলে এটা যে ফোকাস দিয়ে যাবে কিভাবে নিবা, যে মানে এই যে ফোকাসটা তুমি আগে দেবা, এটা দেওয়া দিতে হবে। হ্যাঁ, এমন ভাবে দিবে যাতে মনে হয় যেন এটা ফোকাস দিয়ে যাইতেছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। সমান্তরাল গেলে সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে, এবং আরেকটা কি, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে, ঠিক আছে? তাহলে ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে, দেখো ফোকাস এমন ভাবে দিবা যাতে মনে হয় যেন ফোকাস দিয়ে যাইতেছি, এমন ভাবে দিবা যেন ফোকাস দিয়ে যাইতেছি, ঠিক আছে? এই যে ফোকাস দিয়ে যাইতেছি, ঠিক আছে? এটা ফোকাস, ঠিক আছে? তো এটা ফোকাস দিয়ে গেলে কোথায় যাবে? সমান্তরালে যাবে, সমান্তরালে যাবে, ঠিক আছে? সমান্তরালে যাবে। হ্যাঁ, ঠিক আছে। মানে তুমি এগুলো ধরে ধরে কি তুমি বুঝে বুঝে দিবা যে সমান্তরালে গেলে এমন ভাবে দিবা যাতে মনে হয় যে ফোকাস দিয়ে যাইতেছে, ফোকাস দিয়ে যাইতেছে মনে হইতেছে, ঠিক আছে? এবং ফোকাস দিয়ে যে সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে, আবার যদি ফোকাস দিয়ে যায় তাহলে এটা সমান্তরালে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন কি তুমি কি প্রতিবিম্ব পাইছো? প্রতিবিম্ব পাইছো না? এটা এটা তো প্রতিফলিত রশ্মি, আর এখানে প্রতিফলিত রশ্মি, এটা কি মিলছে? মিলে নাই তো। না মিলে তুমি অন্য সাইডে নিবা, ঠিক আছে? অন্য সাইডে নিবা। হ্যাঁ, আচ্ছা। অন্য সাইডে নাও, প্রতিফলিত রশ্মি, দেখো প্রতিফলিত রশ্মি অন্য সাইডে, এটা বাস, ঠিক আছে? হ্যাঁ, এবং এটা কি, এই যে, ঠিক আছে, দুইটা প্রতিফলিত রশ্মি আমি মিলালাম, ঠিক আছে? হ্যাঁ, এই যে প্রতিবিম্বটা কি হয়েছে, এই যে এই জায়গায় হয়েছে প্রতিবিম্ব, ঠিক আছে? তার মানে প্রতিবিম্ব কি? হ্যাঁ, প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান কোথায়? হ্যাঁ, বিম্বের অবস্থান কোথায়? দর্পণের পিছনে না? হ্যাঁ, দর্পণের সামনে না, দর্পণের পিছনে। হ্যাঁ, এবং বিম্বের বিম্বের প্রকৃতি কোথায়? বিম্বের প্রকৃতি কি? হ্যাঁ, এটা কি অবাস্তব না? অবাস্তব, যেহেতু আয়নার পিছনে আসছে, এটা অবাস্তব। অবাস্তব হলে কি? অবাস্তব হলে কি সোজা, এই যে সোজা, এটা প্রধান অক্ষের উপরে, তাহলে সোজা, সোজা। হ্যাঁ, এবং এটা লক্ষ্যবস্তু কত বড় আছে? লক্ষ্যবস্তু বড় ছিল না, এবং এটা লক্ষ্যবস্তু কি ছোট না? তার মানে কি খর্বিত, খর্বিত মানে এম ওয়ানের থেকে ছোট, ঠিক আছে? এটা দিয়ে এটা বোঝায়, ঠিক আছে? তার মানে উত্তল দর্পণে, উত্তল দর্পণে যে কোনো জায়গায় তুমি লক্ষ্যবস্তু রাখতে পারবে, এবং লক্ষ্যবস্তু রাখলে কিভাবে যে করবে এটা তো বুঝালাম আমি, নাকি? তাহলে উত্তল দর্পণে প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব অবাস্তব হয়। প্রতিবিম্ব কি হয়? অবাস্তব হয়। হ্যাঁ, এবং প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়? অবস্থান কোথায়? লক্ষ্যবস্তুর পিছনে, মানে দর্পণের, সরি, দর্পণের পিছনে, ঠিক আছে? তার মানে আমি যা যা পড়াইছি, ঠিক আছে, সমতল দর্পণে একটা বিন্দু দিয়ে লক্ষ্যবস্তু, হ্যাঁ, একটা বিন্দু দিয়ে তুমি প্রতিবিম্বের দৈর্ঘ্য, এবং একটা লক্ষ্যবস্তু দিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য, দুইটা টাইপ পড়াইছি, দুইটা টাইপের ভিত্তি অঙ্ক যদি আসে তাহলে সমতল দর্পণে এই দুইটাই আসবে, এই দুটো থেকে যে কোনো একটা আসবে। এবং যে অবতল দর্পণ, অবতল দর্পণের 6টা নিয়ম বুঝাইছি, ঠিক আছে? 6টা নিয়ম কি কি? অসীম থেকে, কোথা থেকে আসছে জানা নাই, অসীম থেকে আসলে এটা ফোকাসে আসবে, এটা কোথায় আসবে? এটা ফোকাসে হবে, ঠিক আছে? এটা ফোকাসে প্রতিবিম্ব হবে। এবং যদি অসীমে হয়, জানা আছে যে অসীম, অসীম কোনো কেন্দ্রের যদি এই সাইডে থাকে তাহলে হচ্ছে এটা অসীম, কেন্দ্রের এই সাইডে থাকলে অসীম। তো অসীম থেকে যদি কোনো কিছু আসে, ঠিক আছে, অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে এটার প্রতিবিম্ব কোথায় হবে? কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। এবং যদি তুমি কেন্দ্রের মধ্যে রাখো ফোকাস, তাহলে কেন্দ্রের মধ্যে যদি লক্ষ্যবস্তু রাখো তাহলে লক্ষ্যবস্তুটা কি প্রতিবিম্বটা কেন্দ্রের মধ্যেও আসবে, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। কেন্দ্রের মধ্যে যদি তুমি লক্ষ্যবস্তু রাখো তাহলে কেন্দ্রের মধ্যে প্রতিবিম্ব আসবে, এবং কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি রাখো, কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি রাখো তাহলে প্রতিবিম্ব হবে তোমার অসীমে, কেন্দ্রের বাইরে চলে যাবে, ঠিক আছে? এবং যদি তুমি ফোকাসে রাখো তাহলে তুমি বাস্তব এবং অবাস্তব, বাস্তব এবং অবাস্তব দুটোই পাবা, ঠিক আছে? বাস্তব এবং অবাস্তব তুমি দুইটাই পাবা, ঠিক আছে?
তাহলে কি এটা এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যদি ফোকাসে রাখো তাহলে বাস্তব এবং অবাস্তব, উল্টা এবং সোজা দুটোই পাবা, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি তুমি ফোকাস এবং মেরুর মাঝখানে রাখো তাহলে এটা কোথায় হবে? মাঝখানে হলে এটা তোমার ফোকাস এবং মাঝখানে রাখলে তুমি প্রতিবিম্ব পাবা দর্পণের পিছনে, ঠিক আছে? দর্পণের পিছনে। ওকে, ঠিক আছে? ওকে, আর উত্তল দর্পণে শুধুমাত্র তুমি এক জায়গায় লক্ষ্যবস্তু রাখতে পারবা। হ্যাঁ, এক জায়গায় লক্ষ্যবস্তু রাখতে পারবা, আর কোন জায়গায় লক্ষ্যবস্তু রাখতে পারবা না। তার মানে একটা লক্ষ্যবস্তু দিয়ে তুমি প্রতিবিম্ব এঁকে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাব, সেটা হচ্ছে এই অধ্যায়ের কি কি সূত্র আছে সেগুলো আমরা এক্সপ্লেন করব। ওকে, ওকে, দেখো, এই অধ্যায়ের শুরু করবার আগে আমি তোমাকে কিছু বলি যে এফ, এফ কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এফ কি ভাইয়া? এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ইউ হইতেছে বস্তুর দূরত্ব। ইউ হইতেছে বস্তু দূরত্ব, এগুলো বুঝাইতেছি, দাঁড়াও। বস্তু দূরত্ব। বি হচ্ছে বিম্বের দূরত্ব। বি হচ্ছে কি ভাইয়া? বি হচ্ছে বিম্বের দূরত্ব। বি হচ্ছে বিম্বের দূরত্ব। হ্যাঁ, আর কি আছে? আর হচ্ছে তোমার আর, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আর কি ভাইয়া? আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এল কি? এল হচ্ছে লক্ষ্যবস্তুর, এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, এবং এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্যকে কি এল দ্বারা, এল প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এল প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এবং এম হইতেছে বিবর্ধন। এম হইতেছে কি ভাইয়া? এম হইতেছে বিবর্ধন, ঠিক আছে? এগুলোই তো। ওকে, আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে সূত্রের মধ্যে আমার লাগবে, এগুলো জানতে হবে, ঠিক আছে? প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে 1/b প্লাস 1/u সমান সমান 1/f। এগুলো হচ্ছে তোমার প্রথম সূত্র, ঠিক আছে? প্রথম সূত্র। এখন তুমি মনে করো যে তোমার এখানে বি কি? বি হচ্ছে বিম্বের দূরত্ব। বিটা কি আগে বোঝাই, দেখো, ঠিক আছে? এই যে বিম্বের দূরত্ব, দেখো, কেন্দ্র, ফোকাস, ফোকাস, কেন্দ্র। হ্যাঁ, তাহলে লক্ষ্য বস্তু, সরি, বস্তু দূরত্ব কোনগুলা? বস্তু দূরত্ব, এটা ধরো এখানে একটা বস্তু রাখছো, তার মানে এখান থেকে এখান পর্যন্ত যতটুকু দূরত্ব, এটা হচ্ছে তোমার বস্তুর দূরত্ব, ঠিক আছে? এগুলো দেওয়া থাকবে, দেওয়া থাকবে, ঠিক আছে? যেমন 15 সেন্টিমিটার, ঠিক আছে? দেওয়া থাকবে, এটা হচ্ছে কি? বস্তু দূরত্ব। এবং বিম্বের দূরত্ব কোনগুলা? তুমি ধরো বিম্ব কি, তুমি বিম্ব পাইলে এইখানে, তাহলে দর্পণ থেকে এই যে বিম্ব পর্যন্ত যতটুকু দূরত্ব, এটা হচ্ছে বিম্বের দূরত্ব, ঠিক আছে? ওকে, এখন দেখো, এখন যদি তুমি 1/b নাকি, তুমি যদি b এর মান বাড়ি করতে চাও তাহলে কি করবা? তো 1/b সমান সমান এটা এই সাইডে নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে 1/f এটা এই সাইডে গেলে কি হবে? মাইনাস হবে 1/u, ঠিক আছে? তারপর fu কমন নিবা। fu কমন নিলে এখানে কি u থাকে, u মাইনাস u কাটা গেলে গেলে এখানে f থাকবে, ঠিক আছে? f থাকবে। হ্যাঁ, এবং যেটা মান আসবে তখন তুমি কি করবা, ঠিক আছে? আচ্ছা, পরে ইউ মাইনাস এফ নাকি, ধরো ইউ মাইনাস এফ না, ধরো এটা 10 - 8। হ্যাঁ, আর এখানে থাকলে হচ্ছে তোমার কত, 24 পাইলাম, ঠিক আছে? হ্যাঁ, 24 পাইলাম। ওকে, তাহলে না 24। আচ্ছা, এগুলো অঙ্ক আমি পরে ইনশাল্লাহ বুঝাবো। দেখো, সিকিউ পার্টের মধ্যে বুঝাবো, এটা তো বেসিক, ঠিক আছে? তো তুমি ইউর মান বসাবা, এফ এর মান বসাবা, এফ এর মান বসাবা, ইউর মান বসাবা, এবং এফ এর মান বসাবা, এখানে ইউর মান বসাবা, ঠিক আছে? ইউর মান দেওয়া থাকবে। তখন কি হবে তোমার, এটা গুণ করবা আর যেটা বিয়োগ করবা, তারপরে এটা কি করবা, এবং এখানে পরে বি এর মান শূন্য থেকে নির্ণয় করে ফেলবা, ঠিক আছে? এবং তোমাকে যদি বলে যে ইউর মান বের করো, সেম। তোমার যদি এখান থেকে তোমার বলে যে তুমি বস্তু দূরত্ব বের করো, ইউ দূরত্ব বের করো, তাহলে 1/ইউটা এই সাইডে রাখবা, আর 1/f না, তাই বিটা এই সাইডে নিবা 1/b। তারপর দুটো কমন নিবা, এফ বি, এফ বি কমন নিলে বি মাইনাস এফ থাকবে। তারপর এটা মান বসাইবা, তারপর ইউর মান বের করে ফেলবা, ঠিক আছে? ইজি। হ্যাঁ, এবং 1/f এর মান বললে কি বলবা? হ্যাঁ, 1/f না, যদি এফ এর মান বের করবার জন্য বলে, এটা সিকিউ পার্টে তুমি পাইবা, ঠিক আছে? তো 1/f এর মান যদি বের করবা, তাহলে 1/f এই সাইডে নিয়ে আসবা, আর 1/b টা এই সাইডে নিয়ে যাবা, তারপরে বি এবং ইউ কমন নিয়ে খালি মান বসাই দিবা, শেষ নাকি? হ্যাঁ,
আচ্ছা, এটা হচ্ছে প্রথম সূত্র। তুমি যদি বি ও বের করতে পারবা এটা দিয়া, ইউ ও বের করতে পারবা, এফ ও বের করতে পারবা। ফোকাস দূরত্ব বের করতে পারবা, বস্তুর দূরত্ব বের করতে পারবা এবং লক্ষ্য বস্তু বিম্বের দূরত্ব বের করতে পারবা এই সূত্র দিয়ে। ঠিক আছে? এরপর হচ্ছে তোমার আমরা কি জানি ফোকাস দূরত্বের সূত্র তো জানি, বক্রতার ব্যাসার্ধ r/2 করলে কি ফোকাস দূরত্ব বের হয়ে যায়। এটা আমরা আগেই পড়ছি, এটা পড়ার দরকার নেই। হ্যাঁ, তারপর আছে হচ্ছে তোমার, দেখো এগুলো তো আমি আগেই বুঝাইছি নাকি? হ্যাঁ, এম যদি 1 এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে খর্বিত। তাহলে কি ভাইয়া? তাহলে হচ্ছে খর্বিত। এবং এম যদি 1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে বিবর্ধিত। তাহলে কি ভাইয়া? তাহলে হচ্ছে বিবর্ধিত। এবং এম সমান সমান যদি 1 হয় তার মানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য এক সমান। হ্যাঁ, এটা দিলে এটা বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রতিবিম্ব যদি বাস্তব হয়, তাহলে বি পজিটিভ হবে। বি কি হবে ভাইয়া? বি হবে পজিটিভ। এবং প্রতিবিম্ব যদি অবাস্তব হয় তাহলে বি হবে কি? নেগেটিভ। ঠিক আছে? বাস্তব হলে বি পজিটিভ, আর অবাস্তব হলে বি কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে? এবার দেখো এফ এবং আর যদি পজিটিভ হয়, হ্যাঁ, দেখো অবতল দর্পণে অবতল দর্পণে এফ এবং আর, ঠিক আছে, এফ এবং আর এর মান কি হবে? পজিটিভ হবে। হ্যাঁ, পজিটিভ হবে। অবতল দর্পণে এফ ফোকাস এবং বক্রতা ব্যাসার্ধের মান পজিটিভ হবে। কিন্তু উত্তল দর্পণে কি এফ এবং আর এর মান নেগেটিভ হবে। এগুলো মনে রাখবা। বাস্তব হলে বি পজিটিভ, অবাস্তব হলে বি নেগেটিভ। অবতল দর্পণে এফ আর পজিটিভ, উত্তল দর্পণে এফ আর নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, প্রতিবিম্ব সোজা হলে এম পজিটিভ। বুঝছো? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রতিবিম্ব সোজা হলে এম কি? এম হচ্ছে পজিটিভ। আর প্রতিবিম্ব যদি উল্টো হয় তাহলে এম হবে নেগেটিভ। এই 6টা জিনিস তুমি খুবই ভালো করে মনে রাখবা। বাস্তব হলে বি পজিটিভ, অবাস্তব হলে বি নেগেটিভ। অবতল দর্পণে এফ আর পজিটিভ, উত্তল দর্পণে এফ আর নেগেটিভ। প্রতিবিম্ব সোজা হলে এম পজিটিভ, উল্টো হলে এম নেগেটিভ। এবং এইগুলো অবশ্যই জানতে হবে। তুমি সূত্র যদি না জানো তাহলে তো তুমি ফিজিক্স কিচ্ছুই পারবে না, অঙ্ক আসলে দিতেই পারবে না তুমি। এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং এগুলা কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা আরো বেশি ইম্পর্টেন্ট, এবং সূত্রগুলা শিখবা। ঠিক আছে? আচ্ছা, এটা যদি তুমি বোঝো তাহলে আরেকটা সূত্র আছে, আর 2টা সূত্র আছে, তারপরে শেষ করে দিতেছি। হ্যাঁ, অনেক বড় হয়ে যেতেছে। দেখো এম এর মান কি? এম বিবর্ধনের মান যদি বলা যায় বিবর্ধন এম এর মান বের করো, তাহলে কি করবা? যে মাইনাস ভি বাই ইউ। হ্যাঁ, মাইনাস ভি বাই ইউ এটা দিতে পারো। ঠিক আছে? অথবা মাইনাস ভি বাই ইউ, এক কথাই। ঠিক আছে? ভি বাই ইউ। হ্যাঁ, ভি এর মান বসায় দিবা, ইউর মান বসায় দিবা। হ্যাঁ, ভি এর মান বসায় দিবা, ইউর মান বসায় দিবা। তারপর যেটা আসে সবসময় কি বিবর্ধনের মান কি হয় তোমার? সবসময় তোমার প্লাসই আসে। ঠিক আছে? মান সবসময় প্লাসই হয়। ঠিক আছে? মাইনাস থাকলে তোমার কি প্লাস হয়। বিবর্ধনের মান সবসময় প্লাস হয়। ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা, এবং বিবর্ধনের আরেকটা সূত্র আছে কি জানো? বিবর্ধনের এই যে একটা সূত্র মাইনাস ভি বাই ইউ। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে তোমার এল প্রাইম বাই এল। ঠিক আছে? এল প্রাইম বাই এল। এল প্রাইম হচ্ছে কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য, আবার এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখন এখান থেকে আমাকে বলতে পারে যে তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে। প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি এদিকে আয়না পড়ো তাহলে এটা কি এম এম আর গুণ করে নিচে এখানে আসে পড়বো। তাহলে এল প্রাইম সমান সমান এম এল। এটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। এটা অনেক ইম্পর্টেন্ট। এই সূত্রটা কিন্তু অনেক দরকার পড়ে। এই ধরনের অঙ্কে কিন্তু দেয় যে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তখন কি তুমি এল প্রাইম এই সূত্রগুলা কি করবা? এই সূত্র বসাইবা। এল প্রাইম সমান সমান এল। ঠিক আছে? দেখো তোমার প্রথমে যে আমি সূত্র দিয়েছি 1/v প্লাস 1/u। হ্যাঁ, 1/u সমান সমান 1/f। হ্যাঁ, দেখো এবং m সমান সমান কি? মাইনাস v বাই ইউ। এবং m সমান সমান কি ভাই? এল প্রাইম সমান সমান এল। এল প্রাইম সমান সমান এল, বা এল প্রাইম সমান সমান এম এল, নাকি এম এল। দেখো তোমাকে বলবে যে এল প্রাইম বের করার জন্য। এখন তোমার এম এর মান লাগবে। ঠিক আছে? এম এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এম এর মান লাগবে। মানে এম এর মান লাগলে তোমার প্রথম কি করতে হবে? এই সূত্র বসাইতে হবে, এম মাইনাস বি বাই ইউ। হ্যাঁ, এটা বের করতে হলে তো আমার এম এর মান দেওয়া থাকবে না, কোনো সময় দেওয়া থাকবে না, তোমার এটা বের করতে হবে। তাহলে বি বাই ইউ এই সূত্র বসাবা। এই সূত্র বসাতে গিয়ে দেখবা যে বি এর মান দেওয়া নাই, ইউ এর মান দেওয়া আছে কিন্তু বি এর মান দেওয়া নাই। তখন কি করবা?
এই সূত্র থেকে বি এর মান বাড়ি করবা। দেখছো? হ্যাঁ, তার মানে তোমার বুঝতে হবে যে তুমি কিভাবে নিবা, আগে কি কি বার করতে হবে। তোমার এম বার করতে হবে, তার মানে এম সমান মাইনাস বি বাই ইউ। বি তো আবার মান দেওয়া নাই, তার মানে আমার এই সূত্র থেকে বি বের করবো। ক্লিয়ার? ওকে, তাহলে আহ এটা ছিল তোমাদের বেসিক পার্ট পার্ট 1। এটা হচ্ছে শুধু বেসিক পড়াইছি। হ্যাঁ, তোমার সমস্ত বইটা তোমার এ টু জেড পড়ানো হয়েছে। এখন আরেকটা পার্ট 2 আসবে, সেটার মধ্যে তোমার সিকিউ, এমসিকিউ, এসকিউ এটা একেবারে তোমার পানিবাদ করে দিব। ঠিক আছে? হ্যাঁ, তুমি মনে করো পরীক্ষার মধ্যে তুমি কি বললাম যে তুমি আগে খুঁজবা যে এই অধ্যায়টা থেকে কি আসছে, এটা আগে দিই। এমন ভাবেই তোমাকে সবগুলো অধ্যায় পড়ানো হবে যেন তুমি কি ভালো করে বুঝতে পারো, এবং তোমার প্রত্যেকটা অধ্যায় যেন তোমার প্রিয় হয়ে যায়। ঠিক আছে? এটাই আমার লক্ষ্য, যাতে তোমার প্রত্যেকটা অধ্যায় যেন তোমার ভালো করে শেষ শেষ করতে পারো। হ্যাঁ, ওকে, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।